আচ্ছা, আজকে তোমাদের ইন্টারভিউ টপিক কি কি ছিল? প্রথমে কি আছো? অভিজিৎ। অভিজিৎ পড়ে এসেছো? অভিজিৎ হ্যাঁ স্যার। আজকে ছিল বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, সার্ভেইং আর এস্টিমেট, এই তিনটে সাবজেক্ট ছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এই তিনটে ছিল, আর বলেছিলাম সয়েল মেকানিক্স আর আরসিসি ডিজাইন, যেটা এর আগের উইকে মক ইন্টারভিউ নিয়েছিলাম, সেটাও কন্টিনিউ থাকবে, তারও কিছু পার্ট থেকে কোশ্চেন করব, ঠিক আছে? আচ্ছা অভিজিৎ, একটা জিনিস বলো তো, তোমাদের যে এই পিএসসির মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের রেজাল্ট আউট হলো, এদের কি ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে না ইন্টারভিউ ডেট এখনও দেয়নি? এখনো দেয়নি স্যার। এই তো সমস্যা, প্রত্যেকবার তো ইন্টারভিউ ডেট দিয়ে দেয়, মানে যে রেজাল্ট দেয় সাথে সাথে ইন্টারভিউ ডেট পাবলিশ করে দেয়, এবার সেটা দিল না আর কি। আচ্ছা, তোমাদের মক ইন্টারভিউ শুরু করার আগে আমার জুলাই মাসে আমি কোন দিন কি পড়াবো আমি তোমাদের আগে একটু অ্যানাউন্স করে দিচ্ছি, ঠিক আছে? আছো তো? অসিত আছো তো তুমি আজকে ক্লাসে? অসিত, তুমি একটা কাগজে লেখো, আমি দেখে দেখে বলে দিচ্ছি কোন দিন ক্লাস, কি ক্লাস, তুমি একটু গ্রুপে একটু দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, 7 তারিখ, এর পরের 7 তারিখ রোববার হচ্ছে, ঠিক আছে? ওই 7 তারিখে আমি ক্লাস করাতে পারবো না, ঠিক আছে? আমি এই 4 তারিখে আইআইটি রুড়কির ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, আমি মানে মেস ছেড়ে দিচ্ছি, কলকাতা চলে যাব, ফলে 4 তারিখে গিয়ে আমি সেই 7 ক্লাস করাতে পারবো না। ওই 7-এর আমি ওই 7-এর ক্লাসটা আমি একটা এক্সট্রা ডেট দেবো, ঠিক আছে? তোমাদের 14 তারিখ, তোমাদের আগে যতদিন পর্যন্ত পিএসসির রিটিন পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না, ঠিক আছে? আমার মনে হয় যে জুলাই মাসের মধ্যে দিয়ে দেবে, তো আমার এই উইকে দেবে শুনছি আর কি। আমারও সেটাই মনে হয়। এই আমি কালকেও বললাম, আমাকে ওই কালকে সকালে ফোন করেছিল, সুব্রত ফোন করেছিল, সুব্রত পিএসসিতে গিয়েও ছিল, ওকেও বলেছিল জুন মাসে দেবে, তারপর ওখানেও বললো যে এই শুক্রবার হয়তো দেবে। যাই হোক, আমি একটা তাও রুটিন করে দিচ্ছি কি কি পড়াবো। আচ্ছা, ইন্টারভিউর জন্য তোমাদের ফিল্ড সার্ভে আমি একদিনও পড়াইনি, ঠিক আছে? এবং ফিল্ড সার্ভে তো দেখো, টোটাল যত বড় সিলেবাস, ইন্টারভিউর ব্যাচে তো টোটালটা শেষ করা যাবে না, যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট ফিল্ড সার্ভের মধ্যে আমি যদি পিএসসির রেজাল্ট না বের হয় তাহলে এই রুটিনটা থাকবে, আর যদি পিএসসির রেজাল্ট বেরিয়ে যায় তাহলে তো প্রত্যেকটা ক্লাসেই মক ইন্টারভিউ হবে, ঠিক আছে? তখন টানা মক ইন্টারভিউ হবে পিএসসির রেজাল্ট বেরিয়ে গেলে। পিএসসির রেজাল্ট যতদিন যদি না বেরোয়, 14 তারিখের ক্লাসে অসিত লেখো, 14 তারিখের ক্লাসে সার্ভেইং পড়াবো তোমাদের, ঠিক আছে? এই মাসে 3 দিন পড়াবো, একদিন মক ইন্টারভিউ নেব। 14 তারিখের ক্লাসে সার্ভে পড়াবো, আমার 21 তারিখের ক্লাসেও আমি সার্ভে পড়াবো। সার্ভে আমি 2 দিন পড়াবো, 2 দিন পড়িয়ে সার্ভেটা আমি শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এস্টিমেটের কটা ক্লাস নিয়েছিলাম বলো তো, মনে আছে? 2 বা 3টে সম্ভবত, আমি যত জানি 2টো ক্লাস। দুটো এস্টিমেট যা করিয়েছি তার কি কোনো নোট করা আছে কারোর কাছে? এও থাক বা সুব্রত থাক, কারোর কাছে? আমার কাছে আছে, কিন্তু মানে দেখতে পারে এখন নোটস করেছিলাম আমি, কতটা করেছি একবার দেখে বলতে হবে। ঠিক আছে, সুব্রত নোট করেছিলে ক্লাসের, এস্টিমেটের ক্লাসের? হ্যাঁ দাদা, নোটটা আছে ইয়েতে, মানে গ্রুপেও হোয়াটসঅ্যাপে পিডিএফ দেওয়া ছিল। তাহলে তুমি আমাকে একটু পাঠিয়ে দেবে, ঠিক আছে? তুমি আমাকে পাঠিয়ে দেবে এস্টিমেট। আমি বলেছিলাম তোমাদের 3টে ক্লাস লাগবে আমার টোটাল এস্টিমেট শেষ করতে, আমি 2টো ক্লাস তোমাদের করিয়েছিলাম, এখন পর্যন্ত 2টো ক্লাস হয়েছে, আর একটা ক্লাসে আমি যা এস্টিমেট, আমি একটা ক্লাস তোমাদের একটু মানে লম্বা ক্লাস নেব, 2 ঘন্টার ক্লাস নিলে চলবে না, 4 ঘন্টার একটা ক্লাস নেব, এস্টিমেট যতটুকুন পড়িয়েছি আর যতটুকুন বাকি আছে সম্পূর্ণটাই শেষ করে দেব তোমাদের। 7 তারিখ তো আমি 7 তারিখের ক্লাসটার আমি একটা এক্সট্রা ডেট দেবো তোমাদের। 14 তারিখ আর 21 তারিখ আমি সার্ভে পড়াবো, আর 28 তারিখ আমি, 28 তারিখ না, রবিবার পড়াবো না, 27 তারিখ পড়াবো, কারণ রোববারে আমি 4 ঘন্টার ক্লাস করাতে পারবো না, ঠিক আছে? আমার সময় নেই, অন্য ব্যাচগুলো রয়েছে তো। 27 তারিখ স্যাটারডে পড়ছে, 27 তারিখ আমি এস্টিমেট তোমাদের যা রয়েছে এখন পর্যন্ত, যা পড়িয়েছি, যা সিলেবাসে বাকি রয়েছে, সম্পূর্ণটা আমি 27 তারিখ শেষ করে দেবো। আমাকে একটু মনে করিয়ে দেবে টাইমটা 27 যে তারিখে। 27 তারিখে আমি এখনই টাইম দিতে পারছি না, ঠিক আছে? ঠিক আছে, মোটামুটি আমি ধরো, যদি ধরো
27 তারিখের ক্লাসটা 6টা থেকে শুরু হবে, বিকেলবেলা 6টা থেকে শুরু করব, 6টা থেকে 10টা পর্যন্ত। লিখে দাও, গ্রুপের মধ্যে লিখে দাও। 14 তারিখ আর 21 তারিখ সার্ভে করাবো, আর 27 তারিখ 6টা থেকে এস্টিমেটটা শুরু করব, সেদিন শেষ করে দেবো, ঠিক আছে? কারণ 28 তারিখ অন্যান্য ব্যাচগুলো রয়েছে। আর যেই মক ইন্টারভিউ নেব এই মাসের, সেই মক ইন্টারভিউ তোমাদের টপিক থাকবে হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, যা পড়িয়েছি তার মধ্যে থেকে, থিওরি অফ স্ট্রাকচার, এই দুটো দেখো। আমার তোমাদের স্টিলও একদিন পড়াতে লাগবে, স্টিলটাও একদিন দেখাতে লাগবে, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, থিওরি অফ স্ট্রাকচার আর সয়েল মেকানিক্স, এই তিনটে দেখে রাখবে, ঠিক আছে? এই তিনটে একটা মক ইন্টারভিউ নেব, এটা আমি খুব সম্ভবত, ঠিক আছে, এই মক ইন্টারভিউ ডেটটা আমি এখনই দিচ্ছি না, আমি ডেটটা দিয়ে দেবো। আমি দেখে নিই যে কি হচ্ছে, এই শুক্রবার দেখে নিই আগে রেজাল্টটা পাবলিশ হচ্ছে কিনা, ঠিক আছে? তারপরে আমি ডিসিশন নিয়ে দিয়ে দেবো। আচ্ছা, অভিজিতের মক ইন্টারভিউ শুরু করি। অভিজিৎ, শুনতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। অভিজিৎ, ফার্স্ট ক্লাস ব্রিক তুমি কিভাবে ডিটারমাইন করবে? তোমাকে ধরো একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো, তোমার যেখানে ব্রিকের কাজ হচ্ছে, তোমার একটা সাইট, তোমাকে বললো যে ব্রিকটা ফার্স্ট ক্লাস ব্রিক না সেকেন্ড ক্লাস ব্রিক, তুমি কিভাবে সেটা ডিটারমাইন করবে? স্যার বিকেস শেপটা দেখা যাবে স্যার, মানে চারিধার স্যার একটা একই ইউনিফর্ম শেপ হবে স্যার। আর কালারটা স্যার রেড কালারের হবে। আর ওটা স্যার 1 মিটার হাইট থেকে যদি স্যার ছোড়া হয়, মানে প্যারাল, তাহলে স্যার ওটা ইটটা মানে ভাঙবে না স্যার, এটাই সব। বলে ফেলেছো যা বলার? আচ্ছা, মূল কারণটাই বলনি যে মেটালিক সাউন্ড হবে, ঠিক আছে? এটাই একটাই টেস্ট, একসাথে কি করলে স্যার মেটালিক সাউন্ড? একটা টেস্টই করা হয় অ্যাকচুয়ালি, ইট ভাঙা হয় না, মেটালিক সাউন্ড হচ্ছে কিনা সেটা টেস্ট করা হয়, আর কিছুই কেউ দেখে না। আচ্ছা, ইগনিয়াস রক কাকে বলে? স্যার ভূপৃষ্ঠ থেকে যে লাভা ম্যাগমা জমার ফলে যে রকটা তৈরি হয় তাকে স্যার ইগনিয়াস রক বলে। যেমন স্যার হচ্ছে ব্যাসাল্ট, গ্রানাইট। আচ্ছা, স্লেট, SLATE, স্লেট কি ধরনের রক? স্লেট স্যার মেটামরফিক রক, এটা স্যার সেল থেকে তৈরি হচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা, স্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.7 স্যার। বা গুড গুড, এই জায়গাটা অনেকে ভুল করে। আচ্ছা, ল্যাটিটিউড কোন অ্যাক্সিসে মেজারমেন্ট করা হয়, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? ল্যাটিটিউড স্যার এল কস থিটা, যেটা স্যার এক্স অ্যাক্সিস। ল্যাটিটিউড এক্স অ্যাক্সিসে মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, কম্পাস সার্ভে কাকে বলে? স্যার যে সার্ভেতে কম্পাস ইউজ করা হয়, যেখানে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সার্ভে, সেক্ষেত্রে। দেখো, দুটো উত্তরই ভুল বললে সার্ভে, হ্যাঁ, তোমাকে দুটো উত্তর জিজ্ঞাসা করলাম, দুটোই তুমি উত্তর ভুল বললে। আচ্ছা, তুমি কলেজে সার্ভে করেছো? কলেজে স্যার আমাদের মানে ছিল না স্যার, স্যার ছিল না তো স্যার। তুমি কোন কলেজে পড়তে? আমি স্যার ফালাকাটা পলিটেকনিক, জলপাইগুড়ি। ও, ফালাকাটা তুমি পলিটেকনিকে পড়তে? হ্যাঁ স্যার, আমরা সেকেন্ড ব্যাচ ছিলাম স্যার ওখানে। কলেজের তো টিচার ছিল না, একটাই টিচার ছিল স্যার, সব ক্লাস করার। কে ছিল টিচার? স্যার তোমাদের ছিলেন দিবাকর ব্যানার্জি তোমাদের টিচার হ্যাঁ ছিল? স্যার, দিবাকর ব্যানার্জি। দিবাকর ব্যানার্জি তোমাদের টিচার ছিল। হুম। কাজল কি ইয়ে ছিল, প্রিন্সিপাল ছিল? কাজল ছিল না? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, বলে তুমি সার্ভের যদি বলো, এখন ইন্টারভিউতে গিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে গিয়ে সার্ভে করিনি, সার্ভে একটা খুব করেছি স্যার। ইম্পর্টেন্ট জায়গা। তোমার রিটিনে নাম্বার কত আসছে? 33 স্যার, ওই 5 নম্বর কমে গেছে। ঠিক আছে, হবে, তাতে রিটিন তো ক্লিয়ার হবে। আচ্ছা, তুমি আমাকে বলো ম্যাগনেটিক মেরিডিয়ান, আমি এর পরের দিন দুটো ক্লাসে সার্ভেটা কি কি পড়বে একটা রেডি করিয়ে দেবো, ঠিক আছে? দেখো, সব জায়গায় একদম বেসিক জায়গাগুলো তো বলতে পারবো না, ঠিক আছে, কারণ অত সময় হবে না, দুটো ক্লাসে কভার করতে হবে। কিছু কিছু জায়গা
বুঝিয়েও দেবো, আর কিছু কিছু জায়গা বলবো বাড়িতে পড়ে নিতে, ঠিক আছে? সেই জায়গাগুলো পড়ে নেবে, তারপর যদি অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, ম্যাগনেটিক মেরিডিয়ানটা বলো। ম্যাগনেটিক মেরিডিয়ান হচ্ছে স্যার যে রেফারেন্স লাইনে টু নর্থ আর টু সাউথ, না ম্যাগনেটিক মেরিডিয়ান নর্থ আর সাউথ ডিরেকশনটা লোকেট করছে স্যার, যে লাইনে সেই লাইনটাকে ম্যাগনেটিক মেরিডিয়ান। মেরিডিয়ান কি জিনিস বলো তো আগে? মানে মেরিডিয়ান স্যার একটা যদি স্যার চুম্বক খোলাঘাটে রাখা হয়, সেটা স্যার একটা যে নর্থ পোল সবসময় ইন্ডিকেট করছে, সেটাকে স্যার মেরিডিয়ান বলছি। আচ্ছা, সেন্সিটিভিটি অফ বাবল টিউব বলতে কি বোঝো? সেন্সিটিভিটি বাবল টিউব স্যার, এটা হচ্ছে ডিগ্রি অফ রোটেশন অফ বাবল টিউব, হচ্ছে না অভিজিৎ? অ্যাঙ্গুলার রেসিপ্রোকাল লেভেলিং কাকে বলে? রেসিপ্রোকাল লেভেলিং সাধারণত স্যার এটা হিলি এরিয়া, রিভার কিংবা ভ্যালির ক্ষেত্রে করা হচ্ছে, যেখানে স্যার দুটো ইনস্ট্রুমেন্টের মাঝে দুটো পয়েন্টের মাঝে ইনস্ট্রুমেন্ট বসানো যাচ্ছে না, মানে স্টাফ লেভেল, সেখানে সেক্ষেত্রে পাড়ের এক সাইডে একটা বসানো হয়। হচ্ছে না এভাবে বললে চলবে না। আচ্ছা, প্লাইউড কাকে বলে? ডেফিনেশন কি প্লাইউডের? প্লাইউড হচ্ছে স্যার কতগুলো ভেনির দিয়ে তৈরি একটা সিট, যেখানে স্যার ওর তার ইটা যে 3 থেকে হয় স্যার থিকনেসটা। হচ্ছে না। কুইক ক্লাইম কাকে বলে? কুইকলাইম হচ্ছে স্যার লাইমকে যখন ক্যালসিয়াম অক্সাইডকে যখন স্যার ক্যালসিয়াম অক্সাইডকে যখন স্যার হিট দেওয়া হচ্ছে, হিট দেওয়া হয় মানে হিট দেওয়ার ফলে যে লাইনটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কুইকলাইম। ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা কি? সিও। আচ্ছা, ক্যালসিনেশন বলতে কি বোঝো? লাইমস্টোনকে স্যার যখন হিট দেওয়া হয়, যে পদ্ধতি, সেই প্রসেসটাকে স্যার হিট দিয়ে যে লাইম তৈরি করা হচ্ছে, তাকে হচ্ছে প্রসেসটাকে স্যারই বলছে ক্যালসিনেশন। আচ্ছা, মডুলার ব্রিক আর ট্র্যাডিশনাল ব্রিকের মধ্যে কি পার্থক্য আছে? মডুলার ব্রিকের সাইজ হচ্ছে 119x19, মোটা উইদাউট মোটা স্যার বলছি, 9x9x19 হয় সেন্টিমিটার। আর ট্রেডিশনাল ব্রিকের সাইজটা হয় স্যার 24.8 হয় ইন্টু 121 12.1 ইন্টু 77 সেন্টিমিটার হবে। আচ্ছা, ওয়াটার অ্যাবজর্ব, তোমার একটা উত্তর তুমি ভালো করে বলতে পারোনি, ঠিক আছে? আচ্ছা স্যার, এর ওয়াটার স্যার এর স্যার ওয়েটটা স্যার 3.5 কেজি হয় ট্র্যাডিশনাল ব্রিকের ক্ষেত্রে, আর এর স্যার হচ্ছে 3.2 কেজি হয় স্যার ইয়ার ক্ষেত্রে, ট্র্যাডিশনাল এই মডেলের ব্রিকের ক্ষেত্রে। আচ্ছা, অ্যালুমিনিয়ার কাজ কি ব্রিকের? ব্রিকে স্যার ব্রিকে স্যার অ্যালুমিনিয়াম স্যার মোল্ডিং এ সাহায্য করছে, আর ক্র্যাক আর ওয়ার্কিং থেকে রক্ষা করছে, যেটা সহজে ক্র্যাক হচ্ছে না। এত ইন্টারভিউ নিয়েছি, অন্তত 40টা ইন্টারভিউ নিয়েছি কিন্তু, ঠিক আছে? অন্তত
এই তুমি জিজ্ঞাসা করো এই যারা রেগুলার ক্লাস করে, ঠিক আছে, এই অর্ণব আছে, অর্ণবকে তুমি জিজ্ঞাসা করো, অন্তত 40টা ইন্টারভিউ নিয়েছি খুব কম করে হলে। তুমি প্রথম থেকে পড়ে তুমি এখন এই অবস্থা তোমার প্রিপারেশনের। তো পড়ছি স্যার ঠিক আছে, ওকে। আচ্ছা অভিষেক শাইন, অভিষেক তোমার আমি ইন্টারভিউ নেব না, তুমি অ্যাডমিশন মনে হয় নাওনি আমার কাছে এখনো, ঠিক আছে। তারপরে আছে অরূপ মালিক। অরূপ তুমি আমার ভয়েস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা হার্মফুল কি কি ইনগ্রেডিয়েন্ট থাকে ব্রিক আর্থের মধ্যে? অ্যালকালিস থাকে স্যার মেইনলি, আর সল্ট। তোমার মনে হয় আজকে প্রথম ইন্টারভিউ আমার কাছে, তুমি কত নাম্বার পেয়েছো Yes, sir. পিএসসিতে? স্যার 133 জেনারেল ক্যাটাগরি নাকি রিজার্ভেশন আছে? স্যার জেনারেল। হ্যাঁ আরেকবার বলো উত্তরটা, আমি Sir, শুনলাম না, হ্যাঁ বলো একবার। স্যার অ্যালকালিস, হার্মফুল কনস্টিটিউয়েন্ট হচ্ছে মেইনলি স্যার অ্যালকালিস অ্যান্ড সল্ট। অ্যালকালিজের জন্য কি হয়? অ্যালকালিস আর সল্টের জন্য স্যার ওই এফ্লুয়েন্স হয় স্যার, এফ্লুয়েন্স। এফ্লুয়েন্স কাকে বলে? এফ্লুয়েন্স স্যার ব্রিকের সারফেসে আমার সল্টটা উঠে আসা প্রক্রিয়াটাকে এফ্লুয়েন্স বলছে। আচ্ছা কুইক লাইম কাকে বলে? কুইক লাইমসের ওই ক্যালকুলেশন হওয়ার পর যে লাইমস্টোনটাকে, ওটাকেই স্যার কুইক লাইম বলছে। এরকম বললে চলবে না, ঠিক আছে। স্লেকিং কি জিনিস? স্লেকিং, স্লেকিং স্যার ওই কুইক লাইমের মধ্যে জল অ্যাড করলে যে প্রক্রিয়াটা হয় ওটাকে স্যার স্লেক বলে। ইকুয়েশনটা বলো তো। ইকুয়েশনটা স্যার আমার জানা নেই। আচ্ছা হাইড্রোলিসিটি বলতে কি বোঝো? হাইড্রো স্যার জানা নেই। একদম বেসিক কোশ্চেন করছি কিন্তু। এটা স্যার কোথা থেকে করলেন? বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন লাইমের চ্যাপ্টার থেকে। আচ্ছা হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রোলিসিটি বলেছি, হাইড্রোলিসিটি। আচ্ছা তুমি হাইড্রোলিক শোনোইনি, তুমি এমন ভাব করছো। না স্যার আমি জানি না। আচ্ছা ক্লোরিমিটার দিয়ে কি কাজ করা হয়? ক্লোরিমিটার। ক্লোনিমিটার, CLINOMETER। স্যার জানা নেই। অপটিক্যাল স্কয়ারের ইউজ আমরা কোথায় করি? অপটিক্যাল স্কয়ার স্যার আমরা রাইট অ্যাঙ্গেল মেজার করার জন্য অপটিক্যাল স্কয়ার ইউজ করি। আচ্ছা আমাদের স্লোপ কারেকশন কেন করার দরকার হয়? স্লোপ কারেকশন কারণ স্যার আমাদের হরাইজন্টাল অ্যাকুরেট হরাইজন্টাল ডিসটেন্সটা পাওয়ার জন্য স্লোপ কারেকশনটা করা হয়। যখন আমরা স্লোপে চেন অথবা টেপ মেজার করি, এটার মেজার্ড লেন্থটা অ্যাকচুয়াল লেন্থের থেকে অনেকটা বেশি হয়ে যায়। তার জন্য মানে অ্যাকচুয়ালি স্যার ওটা অতিভুজটা আমরা মেজার করি, আমাদের ভূমিটা মেজার করতে হবে। আচ্ছা স্লোপ কারেকশন আর স্যাগ কারেকশনের মধ্যে কি পার্থক্য আছে গো দুটোর মধ্যে? স্লোপ কারেকশন আর স্যাগ কারেকশন। স্যাগ কারেকশন স্যার অনেক সময় চেন দিয়ে যদি স্যাগ করি তাহলে ওখানে চেনের মধ্যে টেনশন কাজ করে। স্লোপ কারেকশনের মধ্যে ওরকম কোনো ওই ফ্যাক্টরটা কোনো কাজই হয় না। কিন্তু স্যার এররটা স্যার দুটো জায়গাতেই স্যার ওটা পজিটিভ এরর, কারেকশনটা স্যার নেগেটিভ হবে। আচ্ছা ট্র্যাভার্সিং কাকে বলে? ট্র্যাভার্সিং একটা স্যার এরিয়াকে, ওপেন এরিয়াকে ক্লোজ করার জন্য কয়েকটা পয়েন্ট দিয়ে স্টেশন দিয়ে ক্লোজ করার জন্য যে পদ্ধতিটা করা হয় সেটাকে স্যার একদম ভুল উত্তর বললে, হ্যাঁ একদম ভুল উত্তর বললে। কয়েকটা পয়েন্ট দিয়ে তুমি বলছো? স্টেশন দিয়ে স্যার। স্টেশন দিয়েও করা হয় না। আরে এগুলো
ও খুব বাজে ভুল এগুলো। স্যার কি হবে একটু স্যার বলে দিন। মানে সিরিজ অফ কানেক্টেড লাইন এই টার্মটা বলতে কানেক্টেড চাই। লাইন। ওকে। আচ্ছা, কম্পাস সার্ভের প্রিন্সিপাল কি? একদম বেসিক জায়গা জিজ্ঞাসা করছি। কম্পাস সার্ভে ট্র্যাভার্সিং স্যার। আচ্ছা, গ্রিড মেরিডিয়ান বলতে কি বোঝো? অ্যাকচুয়ালি স্যার কোনো একটা এরিয়াকে আমরা সার্ভে করার সময় ওই এক্স অ্যান্ড ওয়াই নর্থ অ্যান্ড সাউথে ভাগ করে নেওয়া আমাদের সুবিধার্থের জন্য ওটাকে স্যার গ্রিড বলা হচ্ছে। অ্যাকচুয়ালি স্যার আমি প্রপারলি জানি না, এটা মনে পড়ছে না। আচ্ছা, ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, একটা শুধু রিলেশনশিপটা বলবে ব্যাস। ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং ডিফারেন্স অলওয়েজ 180 ডিগ্রি হবে। লোকাল অ্যাট্রাকশন কাকে বলে? লোকাল অ্যাট্রাকশন আমরা কম্পাস ইউজ করার সময় স্যার ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে অনেক সময় ম্যাগনেটিক কম্পাস আমাদের এরর আছে, কিছুটা এরর হয়, ওটাকেই স্যার লোকাল অ্যাট্রাকশন বলে, ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এরর থাকে। আরো অনেকগুলো কারণে লোকাল অ্যাট্রাকশন দেখা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, বেঞ্চমার্ক Magnetic বলতে কি field- বোঝো? ঠিক আছে, হয়ে গেছে, এটা পাস। এরপরটা বলো, বেঞ্চমার্ক কাকে বলে? বেঞ্চমার্ক সার্ভে করার সময় আমাদের একটা নোন এলিভেশন নেওয়া হয়, ওটাকে স্যার বেঞ্চমার্ক বলা হয়। দেখো, প্রত্যেকটা উত্তর কিন্তু কোনো উত্তরই তোমার খুব ভালো তুমি বলতে পারছো না। তুমি বলছো, আরেকবার বলো তো, চিন্তা করে বলো উত্তরটা, এটা তো একদম সোজা, এটা তো জানা উচিত। স্যার এটাকে নোন ব্যাক বিয়ারিংটাকেও আমরা স্যার বেঞ্চমার্ক বলতে পারি। সরি, দেখো, তুমি এইভাবে চিন্তা করছো না কেন? তুমি বললে কোনো একটা পয়েন্ট যার হাইট আমরা জানি ফ্রম এ ডাটাম, একটা ডাটামটা তোমাকে বলতে হবে। তুমি এটা হাইট, নোন হাইট বলছো, কিসের সাপেক্ষে নোন হাইট? ওকে, ঠিক আছে। আচ্ছা, হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড সাহায্যে আমরা কি করি? হাইট অফ স্যার লেভেলিং করি স্যার। হাইট অফ ইনস্ট্রুমেন্ট আর রাইস ফল মেথড, ঠিক আছে। তুমি পিএসসি চাকরি পেয়ে একটা সাইডে গেলে, তোমাকে বললো সার্ভে করতে, লেভেলিং করতে, তুমি কোনটা দিয়ে করবে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট দিয়ে নাকি রাইস ফল মেথডের সাহায্যে? স্যার রাইস ফল দিয়ে করব, এটা ক্যালকুলেশনটা খুবই ইজি। দেখো, ক্যালকুলেশন ইজিতে তো কোনো কথা নয়, স্যার ফার্স্ট টেস্ট স্যার। অ্যাকুরেসির দিক দিয়ে তুমি বলো। অ্যাকুরেসি স্যার, অ্যাকুরেসি বলতে গেলে স্যার আমাদের রাইস ফলের ক্ষেত্রে আমাদের একটা সামেশন ব্যাক সাইড, সামেশন ফোর সাইড একটা ইকুয়েশন আছে, ওটা বলো ইকুয়েশনটা, ওটা শোনার জন্যই বলছি। ওকে স্যার, ওটা স্যার মোর অ্যাকুরেট হয়। সামেশন ব্যাক সাইড মাইনাস summation four side is equal to summation of rise minus summation of fall, and লাস্টে আরো একটা আছে স্যার, ওটা মনে পড়ছে না। তাহলে দেখছো, কোশ্চেনগুলো সব সোজা করছি, কিন্তু উত্তর সঠিকভাবে বলাটা কিন্তু একটা আর্ট ইন্টারভিউতে। আচ্ছা, ইন্টারমিডিয়েট সাইড বলতে কি বোঝো? ইন্টারমিডিয়েট সাইড বলতে স্যার ফোর সাইড অ্যান্ড ব্যাক সাইড এর মাঝের যে রিডিংগুলো আমরা নেই একই পয়েন্ট থেকে, মানে একই স্টেশন থেকে, মেশিন স্টেশন থেকে, ওগুলোকে ইন্টারমিডিয়েট সাইড বলে। লেভেল লাইন বলতে কি বোঝো? লেভেল লাইন স্যার লেভেল সারফেসের উপর যে লাইন হয় তাকে স্যার লেভেল লাইন বলে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় স্ট্রেস স্ট্রেইনের একটা ডায়াগ্রাম আঁকতে, সেটা মেটেরিয়াল, যে কোনো মেটেরিয়ালের, আমরা অনেক কিছু মেটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকি, তো স্ট্রেসকে তুমি কোন অ্যাক্সিসে আঁকবে? এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে? স্ট্রেস স্যার আমি এক্স অ্যাক্সিসে আঁকবো।
স্ট্রেস তুমি এক্স অ্যাক্সিসে আঁকবে, তাই তো? খুব ভালো উত্তর স্যার, দিচ্ছ। একবার ভাবতে দিন স্যার, ভাবতে দিন, আমাদের স্ট্রেস ট্রেন কাপটা একবার মনে করুন। দেখো আমি খুব ভালো উত্তর দিচ্ছ না বলে তুমি এক্স অ্যাক্সিস বলে তুমি বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্ট্রেসটা আমি এক্সেই আঁকবো। আচ্ছা জলের ইউনিট ওয়েট কত? 1 গ্রাম পার সিসি। আর যদি বলি বা কেজি পার one- মিটার কিউবে তাহলে কি বলবে? কেজি পার এম কিউ এ স্যার 1000 কেজি পার এম কিউ। 1000 কেজি পার এম কিউব, ঠিক আছে। আচ্ছা রিটেনিং ওয়ালের কাজ কি? রিটেনিং ওয়াল স্যার ওটা আমরা কোনো আর্ট ওয়ার্ক অথবা কোনো মেটেরিয়াল, সলিড মেটেরিয়াল অথবা লিকুইড মেটেরিয়ালটাকে রিটেন করার জন্য একটা কাউন্টার স্ট্রাকচার প্রোভাইড করি, ওটাকে স্যার রিটেনিং ওয়াল বলা হয়। ঠিক আছে অরূপ, অরূপের প্রিপারেশন খুব ভালো একটা নেই কিন্তু, আরো পড়াশোনা করতে হবে অরূপ। হ্যাঁ স্যার একটা কথা বলছিলাম, আমি প্রফেশনালে এখন যুক্ত আছি, প্রায় 7 বছর ধরে কাজ করছি। আমার স্যার কি এই আমার কোন দিকে কেমন ভাবে প্রিপারেশনটা যদি একটু বলো আরেকবার, আমি মধ্যে স্যার। শুনতে পারলাম না, তুমি কিসে যুক্ত আছো? আমি স্যার কাজের সাথে, ফিল্ডে স্যার কাজের সাথে যুক্ত না না, আছি। কি কাজ করো সেটা? কি কাজ করি স্যার, আমি প্রথমে 3-4 বছর স্যার এসটিপি কাজের জন্য সিওয়েজ ট্রিটমেন্ট নেটওয়ার্ক এর সাথে ট্রিটমেন্টের সাথে যুক্ত ছিলাম। এখন স্যার ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের সাথে কাজ করছে। তুমি Project- এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর সয়েল মেকানিক্স এই দুটো সাবজেক্ট তুমি সবচেয়ে ভালো করে পড়ো, ঠিক আছে? তুমি এর পরের দিন যেদিন ইন্টারভিউ নেবো, এই সামনের মাসের ইন্টারভিউ ডেটটা আমি এখনো দিইনি আর কি, সেই ডেটে তুমি অবশ্যই অন্য যাদের যা পড়া দিই তোমার কিচ্ছু পড়ে আসতে হবে না, তুমি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং শুধু একটাই তুমি দেখে আসো। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ইটসেলফ অনেক বড় চ্যাপ্টার, তুমি সেটা শুধু দেখে আসো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা এরপরে অর্ণব আছো। অর্ণব তোমাকে একটু পরে নিচ্ছি, সুব্রত আমাকে বলেছিল ওকে একটু আগে নিয়ে নিতে, ওর কিছু কাজ আছে। এই সুব্রত আছো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলছিলাম আমাদের ওই আরসিসি হাইওয়ে সয়েলটা আগের সপ্তাহেটা ছিল, ওটার সাথে আর এই সপ্তাহেগুলো করেছি। ঠিক আছে, আমি তোমাকে দেখো কি করেছো সেটা না, আমি যেটা কোশ্চেন করবো সেটাই তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? না ওটা বলেছিল, ওগুলো দেখে আসতে বলেছে। আমি আমার মতন কোশ্চেন করব। এবার তুমি যেটা চ্যাপ্টার দেখে আসবে সেটা দিয়েই কোশ্চেন করবো, তার কোনো স্থিরতা নেই। না আজকে আচ্ছা, দেখেছি, মানে হ্যাঁ, ঠিক আছে। এস্টিমেট বিএমসি সার্ভে আর আরসিসি হাইওয়ে সয়েল। ঠিক আছে, আরসিসি হাইওয়ে সয়েল, ঠিক আছে। তোমাকে তাহলে সয়েল থেকেই করি, তোমার এগুলো থেকেও সয়েলটা ইম্পর্টেন্ট। তুমি আমাকে বলো অ্যাক্টিভ আর্থ প্রেশার আর প্যাসিভ আর্থ প্রেশার আর আর্থ প্রেশার অ্যাট রেস্ট, এই তিনটের যে ভ্যালু পাবে, হাইয়েস্ট ভ্যালু কোনটার হয়? প্যাসিভ আর্থ প্রেশার। কেন হয় সে তো তুমি প্যাসিভ বলবে, কেন হয় সেটা বলো। কারণ এই ক্ষেত্রে মানে যে ব্যাকফিলের যে প্রেসারটাকে ওটাকে কাউন্টার করছে রিটার্নিং ওয়ালটা, আবার তারপর রিটার্নিং ওয়ালটা ওটাকে টেন্স টু মানে ব্যাকফিলের দিকে সরে যাওয়ার মুভ করছে, এতে ফোর্সটা বেশি লাগে। মানে এখানে ফর্মুলাটা কে গামা এইচ প্লাস 2 ছিল কে হয় না হলো না উত্তর। হ্যাঁ প্রথমত যা উত্তর বললে এটা হলো না, এটা অনেকবার পড়িয়েছি। কেন প্যাসিভ, এটা গুপ্তারও কোশ্চেন, প্যাসিভ আর্থ প্রেশারের ভ্যালুটা কেন বেশি হয়? মানে আচ্ছা। কোয়েশনটা অ্যাড হয় এখানে প্রেসারের সাথে কোয়েশন। ওগুলো বললে হবে না, আধা উধারা উত্তর হবে না। আচ্ছা কে গামা এইচ প্লাস ছিল কে, ফর্মুলা বললে চলবে না, তুমি উত্তর বলতে পারছো না। আচ্ছা প্লাস্টিক ইকুইলিব্রিয়াম আর ইলাস্টিক ইকুইলিব্রিয়ামের মধ্যে পার্থক্য কি মূল? ইলাস্টিক ইকুইলিব্রিয়াম মানে সয়েলটা নিজের শেপে রিগেন করতে পারবে, আর প্লাস্টিক ইকুইলিব্রিয়াম মানে ওটা কোনো উইদাউট ক্র্যাকিং ফ্র্যাকচার ছাড়াই ওটা ডিফরমেশন হয়ে যাবে সয়েল। আরেকবার বলো। প্লাস্টিক ইকুইলিব্রিয়াম বলতে সয়েলটা উইদাউট এনি ফ্র্যাকচার ক্র্যাকিং ছাড়াই ওটা ডিফরমেশন হয়ে যাবে, আর ইলাস্টিক ইকুইলিব্রিয়ামে থাকলে সয়েলটা নিজের শেপে রিগেন করতে পারবে। একটু চিন্তা করো উত্তরটা, হ্যাঁ যেটা বললে ক্লাসের রেকর্ডিং তো পাবে, আরেকবার দেখো। আচ্ছা তুমি আমাকে বলো যে বেলস অ্যানালাইসিস
যে সয়েলের ওপর করেছিলেন, ঠিক আছে, রিটেনিং ওয়ালের ক্ষেত্রে, সে সয়েলের নেচার কি ছিল? তো কোশ্চেনটা আবার বলবে, অ্যানালাইসিস। বেলস অ্যানালাইসিস, BELLS, বেলস অ্যানালাইসিস, যেখান থেকে তুমি ওই ক্রিটিক্যাল ডেপথ অফ টেনসাইল ক্র্যাক, এই টার্মগুলো হ্যাঁ, যেখান থেকে আসে, সে হ্যাঁ। কি টাইপ অফ সয়েলের ওপর করেছিল? টাইপ অফ সয়েলের জন্য এটা কিন্তু মনে পড়ছে না, ওই ব্যাপারগুলো জানি মানে। দেখো কি Answer জানো বলতে- সেটাও কোনো আমার জানার, আমি যেটা বলছি সেটা দেখো পারছো কিনা। আচ্ছা, সেকুলার ভ্যারিয়েশন কত ইয়ার রেঞ্জের মধ্যে দেখা যায়? ওটা 100 বছর পর পর, 100 ইয়ার। 100 to 150 ইয়ার্স। আর এখানে ম্যাগনেটিক ডিক্লিনেশনটা পেন্ডুলামের মতো হয় আর ভ্যারিয়েশন। আচ্ছা, সেমি ইনফাইনাইট সয়েল মাস বলতে কি বোঝো? মানে এখানে ডেপথটা ফাইনাইট ভ্যালু পাবো আর এরিয়াটা ইনফাইনাইট। এটাও হলো না ঠিক করে। আচ্ছা, ডেপথ অফ আনসাপোর্টেড লেন্থ কত, বা ক্রিটিক্যাল ডেপথ অফ এক্সকাভেশন, এর ভ্যালুটা বলো। 4c বাই গামা রুট কে। 4c বাই গামা রুট ওভার কে এ, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভ আর্থ প্রেসার আর প্যাসিভ আর্থ প্রেসারের মধ্যে কোন ভ্যালুটা বড় হয়? প্যাসিভ আর্থ প্রেসার। কেন বড় হয়? কারণ এখানে মানে কোয়েশন সয়েলের কোয়েশন ফোর্সটা অ্যাড হচ্ছে, মানে টোটাল প্রেসারের সাথে, মানে কে গামা এইচ প্লাস 2c রুট কে। আচ্ছা, বিটুমিনাসের ডাক্টিলিটি আমরা যেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে মেজারমেন্ট করি সেই ইনস্ট্রুমেন্টটার নাম কি? ডাক্টিলিটি ওটা তো একটা লিভার গিয়ার দিয়ে 50 মিলিমিটার পার মিনিটে বাড়ানো হয়। আমি ইনস্ট্রুমেন্টের নাম জিজ্ঞাসা করছি, অন্য কিছু উত্তর দিও না। ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আমরা যে পেনিট্রেশন টেস্ট করি বিটুমিনাসের, হ্যাঁ, তার ইউনিটটা কত হয়? পেনিট্রেশনটা মানে 1/10 মিলিমিটার হিসেবে হয়, যত মিলিমিটার পেনিট্রেশন হবে ওটা 1/10 মিলিমিটার হিসেবে আমরা। আচ্ছা, বিটুমিনাসের ফ্ল্যাশিং পয়েন্ট আর ফায়ার পয়েন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এটা এই মুহূর্তে পারবো না। অনেকবার কিন্তু পড়িয়েছি বিটুমিনাসের টেস্টগুলো কিন্তু, এবং টেস্টের লেগেছে। থেকেই কোশ্চেন করবে পিএসসিতে, ভাইভাতে। আচ্ছা, লো হিট সিমেন্টে কোন বগি কম্পাউন্ডটা সবচাইতে বেশি পরিমাণে থাকে? ডাইক্যালসিয়াম সিলিকেট। আচ্ছা, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট কয় ধরনের হয়? মেনলি 3 টাইপস হয়, একটা আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট, আর একটা কনসোলিডেটেড আনড্রেন টেস্ট, আর একটা কনসোলিডেটেড ড্রেন টেস্ট। কনসোলিডেটেড ড্রেন টেস্ট বলতে কি বোঝো? কনসোলিডেটেড ড্রেন টেস্ট এটা হচ্ছে মেনলি স্যান্ডি সয়েলের জন্য হয়। এই ক্ষেত্রে যে দুটো স্টেজ আছে, একটা কনসোলিডেশন স্টেজ আর একটা সিয়ার স্টেজ আছে। কনসোলিডেশন স্টেজে এখানেও ওয়াটারটা পাস হয়ে যায়, আর ড্রেন টেস্টেও এখানে ওয়াটারটা পাস হয়, কিন্তু এইখানে টাইমটা অনেক লেগে যায়, কারণ ওয়াটারটা পাস হতে অনেক টাইম লাগে। আর এখানে এক্ষেত্রে আমরা যে প্যারামিটারগুলো পাবো দুটোই মানে এফেক্টিভ প্যারামিটার আর টোটাল প্যারামিটার দুটোই পাবো। আচ্ছা, তোমার একটা জিনিস হয়ে গেছে, শোনো, আমার আর বলতে হবে না। আচ্ছা, তোমার একটা জিনিস বলছি, তুমি যে কনসোলিডেশন স্টেজটা কমপ্লিট করবে, তারপরে তোমাকে ডেভিয়েটার স্টেজটা লাগাতে হয়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো? তাই তুমি কিভাবে বুঝবে যে আজকে তোমার কনসোলিডেশন স্টেজটা কমপ্লিট হয়ে গেছে এবং আজ থেকে তুমি ডেভিয়েটার স্টেজটা যে অ্যাপ্লাই করবে সেটা বুঝবে কি করে? ডেভিয়েটর স্টেজটা দিলে ওটা মানে এক্সট্রা লোড দেওয়া হয়, ওই এক্সট্রা লোডটা বিটা ভ্যালু দিয়ে বোঝা যায়। বিটা ভ্যালু পড়ানোর সময় পড়িয়েছিলাম। বিটা বা বি, অনেক বইয়ে বি লেখা আছে, অনেক বই বিটা লেখা আছে। গুপ্তারও বইয়ের কোশ্চেন এটা, ঠিক আছে? ওই এক্সট্রা ভ্যালুটার জন্য সয়েল ওয়াটারটা বি এর মান কি বলো তো, ফর্মুলাটা বলো।
মানে যদি টোটালটা যদি সিগমা 1 ধরি, তাহলে সিগমা 1 প্লাস, যদি এক্সট্রা যে স্ট্রেসটা দিচ্ছ ডেভিয়েটার স্ট্রেস ধরি ওটাকে, তাহলে সিগমা 1 প্লাস সিগমা ডি, মানে সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 3 প্লাস সিগমা ডি। সিগমা 3টা কনফাইনিং প্রেসারটা, যেটা চারদিক থেকে তুমি টেস্টগুলো পড়ো সুব্রত, আমি সবগুলো টেস্টের কোশ্চেন করলাম, তুমি টেস্টের কোশ্চেন পারছো না বলতে, তুমি টেস্টগুলো অবশ্যই পড়ো। আচ্ছা, আমরা বিওডি কি টেস্টের সাহায্যে বের করি? বিওডি আমরা তিনটে টেস্টের সাহায্যে বার করি। একটা একটা মানে ঠিক আছে, দেখলে তো তুমি একটা কোশ্চেন উত্তর দিতে পারছো না। মানে এনভায়রনমেন্টের ভুলে গেছি মানে। আমি তোমাকে বলেছি তো আমি কি কোশ্চেন করবো, সেটা তুমি যেটা পড়ে আসবে সেটাই যে তোমার, তুমি অন্তত 30টা মক ইন্টারভিউ দিয়েছো আমার কাছে। জানি। আচ্ছা, ভার্নিয়ার স্কেল কাকে বলে? ভার্নিয়ার স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল হলো, এটা মেন স্কেলের থেকে এই মানে এর ভ্যালুগুলো কম বেশি অনুযায়ী এটাকে আমরা ভার্নিয়ার স্কেলে তিন টাইপের আমরা তিনভাবে ভাগ করি। একটা ডিরেক্ট ভার্নিয়ার, রিট্রোগ্রেড ভার্নিয়ার থাকে। যদি মেন স্কেলের ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা কম থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট ভার্নিয়ার, যদি বেশি থাকে রিট্রোগ্রেড ভার্নিয়ার। এসব আমরা মানে প্লেন করে আমরা ট্রিপল লাইটে এগুলো মেজার করি আমরা। ওরিয়েন্টেশনের জন্য কাজে লাগে, ফোকাসিং আইপিস, ফোকাসিং। লিস্ট কাউন্টের ফর্মুলাটা বলো। হ্যাঁ, লিস্ট কাউন্টের ফর্মুলা ডি বাই এন। ডি বাই এন, ডি মানে কি? ডি হচ্ছে আচ্ছা, ডাবল ভার্নিয়ার কাকে বলে? ডাবল ভার্নিয়ার ভুলে গেছি। ঠিক আছে সুব্রত, ওকে। তুমি এক কাজ করো, তোমাকে আজকে যে কোশ্চেনগুলো করবো ব্যাচে সেগুলো রেডি করো তো, আজকের কোশ্চেনগুলো প্রত্যেকটা, যাকে যা কোশ্চেন করবো। এরপরে অর্ণব আছো, অর্ণব। হ্যাঁ স্যার বলুন। অর্ণব প্রথমে এই কোশ্চেনটাই বলো, ডাবল ভার্নিয়ার কাকে বলে? দেখো, যারা অনেকদিন ধরে ইন্টারভিউ দিচ্ছ তাদের কোশ্চেন গুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলেরই করব, কিন্তু হ্যাঁ সিলেবাসের মধ্যে গুপ্তার বইয়ে আছে এরকম জায়গা দিয়ে করব, তার বাইরে তো কোনো লাভ নেই। ডবল ভার্নিয়ার কাকে বলে? ডবল ভার্নিয়ার স্যার মনে আসছে না। হ্যাঁ বলো। মনে আসছে না স্যার ডবল ভার্নিয়ার। ও মনে আসছে না, ঠিক আছে ঠিক আছে। শাঙ্ক স্কেল কাকে বলে? শাঙ্ক স্কেল স্যার হচ্ছে স্যার এটা মানে কোন স্কেল যদি স্যার তার মানে অরিজিনাল স্কেলের থেকে স্যার যেটা শ্রিঙ্ক করে যায় সেটাকে আমরা শাঙ্ক স্কেল বলি। মেন স্কেল থেকে যখন ওটা যখন শ্রিঙ্ক করে যাবে। শাঙ্ক শ্রিঙ্কেজ ফ্যাক্টর কি জিনিস বলতে পারবে? হ্যাঁ স্যার, শ্রিঙ্কেজ ফ্যাক্টর স্যার শাঙ্ক লেন্থ বাই অরিজিনাল লেন্থ বা শাঙ্ক স্কেল বাই অরিজিনাল স্কেল। এটাকে স্যার মানে উপরে স্যার শাঙ্কটা থাকবে, নিচে স্যার অরিজিনাল থাকবে, এটা স্যার শ্রিঙ্কেজ ফ্যাক্টর। আচ্ছা, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট আমরা কোন ধরনের সয়েলের ক্ষেত্রে করে থাকি জেনারেলি? স্যার এটা তো অল টাইপস অফ সয়েলের জন্য করা হয়, পিওর স্যান্ড এন্ড ড্রাই সয়েল বাদে স্যার সব সয়েলের জন্য করা যায়। আচ্ছা, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট আর ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মধ্যে পার্থক্য কি আছে? হ্যাঁ স্যার, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে স্যার কনফাইনিং প্রেসার থাকে, কিন্তু স্যার আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্টে কোনো কনফাইনিং প্রেসার থাকে না। কনফাইনিং প্রেসার আমরা কিসের মাধ্যমে অ্যাপ্লাই করি? সিগমা 3 স্যার। হ্যাঁ, সিগমা 3টা কিভাবে অ্যাপ্লাই করি? এটা কি এয়ার প্রেসার না কি প্রেসার? না ওয়াটার বেস আছে, ওয়াটার দিয়ে। ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করি। আচ্ছা, চেইন সার্ভের প্রিন্সিপাল কি? ট্রায়াঙ্গুলেশন। ওয়েল কন্ডিশনাল ট্রায়াঙ্গেল বলতে কি বোঝো? ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হচ্ছে যে ট্রায়াঙ্গেলের স্যার কোনো অ্যাঙ্গেল 30 ডিগ্রির কম হবে না, এবং স্যার কোন অ্যাঙ্গেলটা স্যার 120 ডিগ্রির বেশি হবে না, 30 থেকে 120 এর মধ্যে থাকবে, এটাকে স্যার ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। বেসলাইন কাকে বলে? বেস লাইন হচ্ছে স্যার সার্ভে ফ্রেমওয়ার্কের যে লংগেস্ট লাইন, এটাকেই স্যার আমরা বেস লাইন বলবো। এর মাধ্যমে স্যার সার্ভের যে ফ্রেমওয়ার্কের যে আদার যে লাইন আছে সেগুলো স্যার ডাইরেকশন ফিক্স আপ করা যায়। আচ্ছা, চেক লাইন আর টাই লাইনের মধ্যে পার্থক্য কি?
টাই লাইনটা হচ্ছে স্যার আমাদের সার্ভে ফ্রেমওয়ার্কের যে ইন্টেরিয়র ডিটেল সেগুলো প্লট করার জন্য স্যার আমরা টাই লাইনটা ইউজ করি। আর চেক লাইনটা স্যার আমরা মানে সার্ভে ফ্রেম করার পর যে সার্ভের যে অ্যাকুরেসি চেক, এই অ্যাকুরেসি চেকের জন্য স্যার আমরা চেক লাইনটা ইউজ করি। আচ্ছা, ট্রু লেন্থ, একটা লাইনের সার্ভে তুমি করলে তার ট্রু লেন্থ তুমি কি ফর্মুলার সাহায্যে মেজারমেন্ট করতে পারবে? মানে এবার স্যার ওটা স্কেল দেওয়া আছে না, চেন দেওয়া আছে, ওটা মানে যদি স্যার ট্রু লেন্থ হয় চেন দেওয়া তাহলে আছে স্যার ধরো। একটা হয় যে হ্যাঁ, চেন চেন দেওয়া আছে, চেনই সাধারণত জেনারেলি দেওয়া থাকে। হ্যাঁ স্যার বলছি, ট্রু লেন্থ হচ্ছে স্যার ট্রু লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ অফ চেন ইকুয়ালস টু মেজার লেন্থ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লেন্থ অফ দ্য চেন। এখান থেকে স্যার আমরা বের করতে পারবো ট্রু লেন্থ। আরেকবার একটু বলো তো। ট্রু লেন্থ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য চেন ইকুয়ালস টু মেজার লেন্থ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড লেন্থ অফ দ্য চেন। এখান থেকে স্যার আমরা ট্রু লেন্থটা বের করতে পারবো। আচ্ছা, অপটিক্যাল স্কয়ারের সাহায্যে কি মেজারমেন্ট করি? রাইট অ্যাঙ্গেল সেট আপ করি। আচ্ছা, অ্যানুলার ভেরিয়েশন কেন দেখা যায়? অ্যানুয়াল ভ্যারিয়েশন স্যার এটা পার ইয়ার ছাড়া ছাড়া হয়, এটা স্যার ম্যাগনেটিক ডেফিনেশনের জন্য। হোল সার্কেল বিয়ারিং কাকে বলে? হোল সার্কেল বিয়ারিং হচ্ছে দ্য বিয়ারিং মেজার ফ্রম নর্থ ডিরেকশন ইন মেজার ফ্রম মানে স্যার নর্থ ডাইরেকশন ইন ক্লকওয়াইজ ডাইরেকশন। গ্রিড মেরিডিয়ান কি জিনিস? The meridian parallel to the central true north of a specific area. এগুলো কি ছিল স্যার এটা? আচ্ছা, মিনিমাম এক্সেন্ট্রিসিটি কলামের কি ফর্মুলার সাহায্যে বের করা যায়? বহুবার পড়িয়েছি এই জায়গাগুলো। হ্যাঁ স্যার বলছি, মিনিমাম এক্সেন্ট্রিসিটি স্যার L0 বাই 500 প্লাস Dmax বাই 30 L0 mm। L0 মানে কি? তুমি যে L0 বলছো, L0 স্যার এটা স্যার আনসাপোর্টেড লেন্থ। হ্যাঁ, পুরোটা বলো তাহলে। আনসাপোর্টেড লেন্থ, ঠিক আছে। এটা তো হলো, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো যে আগের দিন আমি জিজ্ঞাসা করেছিলাম, কাউ একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, কলাম কাকে বলে বলো তো? কলাম হচ্ছে স্যার একটা মানে কম্প্রেশন মেম্বার যার স্যার এল এফেক্টিভ বাই ডি মিনিমাম গ্রেটার দেন 3 হবে। এবার স্যার এটাই বলতে হবে। সেটাকে আমরা হ্যাঁ আরেকবার বলো শুনি আরেকবার। যার এফেক্টিভ লেন্থ এফেক্টিভ লেন্থ বাই লিস্ট এসএল ডাইমেনশনটা গ্রেটার দেন 3 হবে। লেস দেন 3 হলে সেটা পেডেস্টাল। আচ্ছা, এফেক্টিভ লেন্থ গ্রেটার দেন 3 হয়, ঠিক আছে, ভুল বলছো। না স্যার, এফেক্টিভ লেন্থ বাই লিস্ট এসএল ডাইমেনশন। ভুল বলছো। কলাম ইজ দ্য কম্প্রেশন মেম্বার, দ্য এফেক্টিভ লেন্থ ইজ গ্রেটার দেন 3 টাইমস অফ ইটস লিস্ট ল্যাটার। হ্যাঁ হ্যাঁ, এল এফেক্টিভ বাই ডি মিনিমাম। ঠিক আছে ঠিক আছে। না, আমার মাথায় একভাবে আছে, ঠিক আছে। আমি তোমার উত্তরটা আমি একভাবে ডেফিনেশনটা আমি একভাবে চিন্তা করে রেখেছি, তো তোমার সঙ্গে মিল হচ্ছিল না, ওই জন্য আমি একবার নিজে বললাম আর কি। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে একটা স্ল্যাব আছে ধরো, এটা খুব পিএসসির খুব অনেকবার জিজ্ঞাসা করেছে অনেককে, যে মেন রেনফোর্সমেন্ট গুলো যে অ্যারেঞ্জ করব সেগুলো লং স্প্যানে অ্যারেঞ্জ করব না শর্ট স্প্যানে অ্যারেঞ্জ করব? না স্যার, শর্টার ডাইমেনশনে। কেন? শর্টার স্প্যানে স্যার যেহেতু স্যার শর্টার স্প্যানে মানে শর্টার স্প্যানে অ্যারেঞ্জ করলে স্যার ওই শর্টার স্প্যানে যেহেতু স্যার বেন্ডিং মোমেন্টটা বেশি হয়, এবং স্যার শর্টার স্প্যানের বেন্ডিং মানে ওই মেন রেনফোর্সমেন্টটা শর্টার স্প্যানের বেন্ডিং মোমেন্টের সাথে সাথে লঙ্গার স্প্যানে যে বেন্ডিং মোমেন্ট হয় সেটাকে রেস্টেন করে। দেখো, একটা কথা ভুল বললে যে শর্টার স্প্যানের বেন্ডিং মোমেন্ট বেশি হয়, ঠিক আছে। না স্যার, ওটা স্যার বেশি হয়, ওটা স্যার ভুল হয়েছে। হ্যাঁ, এই কথাটা ভুল বললে। হ্যাঁ 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 স্যার, এগুলো ভুল হওয়া উচিত না, এগুলো বহুবার পড়ানো হয়েছে ব্যাচে। আচ্ছা, ডিপ কাকে বলে? ডিপটা হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেটা স্যার ম্যাগনেটিক নিডল এন্ড হরাইজন্টাল প্লেনের সাথে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা করে সেটা স্যার ডিপ।
আমরা কম্বাইন্ড কারেকশন কেন করি? কম্বাইনটা স্যার ডিউ টু কার্ভেচার এন্ড রিফ্র্যাকশন, এই দুটোর কারণে স্যার কম্বাইন্ড কারেকশনটা হয়। ফর্মুলাটা বলো। কম্বাইন্ড কারেকশনটা হচ্ছে স্যার -0.0673 ডি স্কোয়ার, যেখানে স্যার ডিটা ডিস্টেন্স ইন কিলোমিটার। ডিটা ডিস্টেন্স ইন কিলোমিটার। ডিস্টেন্স ইন কিলোমিটার, ঠিক আছে, এটা ভালো উত্তর বলেছো। আচ্ছা, সেন্সিটিভ অফ বাবল টিউব, আমাকে কে একজন বলেছিল যে স্যার সেন্সিটিভ অফ বাবল টিউবটা একটু বলে দিতে। কে বলেছিলে? সে কি আছো আজকে এই ব্যাচে? যাই হোক, বলো তো সেন্সিটিভিটি অফ বাবল টিউব বলতে কি বোঝো? অ্যাঙ্গুলার ভ্যালু অফ ওয়ান ডিভিশন অফ বাবল টিউবটাকে স্যার আমরা সেন্সিটিভিটি অফ বাবল টিউব বলি। ফর্মুলাটা মনে আছে? S/ND ইন্টু স্যার 20, 62, 65 সেকেন্ড। বাহ, গুড। ঠিক আছে অর্ণব, ঠিক আছে। অর্ণব রিভাইজ দিয়ে থাকো, শুধু রিভাইজ দিয়ে থাকো। এরপর অরুণ চক্রবর্তী। অরুণ কি আজকে প্রথম ইন্টারভিউ দিচ্ছ আমার কাছে? না স্যার, আগের দিনে ওই দিয়েছিলাম সয়েলের ইয়েতে। আচ্ছা অরুণ, আমাকে বলো তো কন্ট্যুর কাকে বলে? স্যার কন্ট্যুর হচ্ছে একটা মানে বেসিক্যালি একটা যদি আমরা ধরি যে আমার আর্থ সারফেসের উপরে যে পয়েন্ট গুলোতে আরএল আমার সেম থাকে, সেই আরএল সেম পয়েন্ট ওই লাইনগুলোকে টানলে যে ইমাজিনারি লাইনটা পাওয়া যায় সেই লাইনটাকে কন্ট্যুর লাইন বলা হয়। আচ্ছা, আমরা স্লোপ কারেকশন হুম। কি ফর্মুলার সাহায্যে অ্যাডজাস্ট করি? ফর্মুলাটা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, স্যার LW²/24 P²। আচ্ছা, হাইড্রোলিক লাইন কাকে বলে জানা আছে? স্যার হাইড্রোলিক লাইন হচ্ছে স্যার ওই কঙ্করকে পুড়িয়ে যে লাইনটা পাওয়া যায় সেটাকে হাইড্রোলিক লাইন বলে। কঙ্কর কি জিনিস গো? কঙ্কর মানে হচ্ছে সে কাঁকর, ওই যেটা ওই চুনা পাথর কি অ্যাকচুয়ালি যেটা মাটি থেকে এটা তৈরি হয় আর কি। আচ্ছা, কঙ্কর কি জিনিস তুমি বলতে পারছো না ঠিক করে। আচ্ছা, সাউন্ডনেস টেস্ট সিমেন্টের, সাউন্ডনেস টেস্ট কেন করা হয়? স্যার সাউন্ডনেস টেস্ট এই জন্যই করা হয়, সিমেন্টটা যে ভলিউমে ইনক্রিজ করে, সেই ভলিউমে ইনক্রিজ করার ইয়েটাকে যে কতটা ইনক্রিজ করছে সেটা জানার জন্য আমরা সাউন্ডনেস টেস্ট করে থাকি। ভলিউমে ইনক্রিজ করে কেন? হঠাৎ করে ভলিউমের হঠাৎ করে একটা কংক্রিটিং তুমি করেছো, তার মধ্যে ভলিউমের ইনক্রিজ দেখা যাবে কেন? স্যার ডিউ টু লাইম আর ম্যাগনেসিয়ার জন্য। লাইম আর ম্যাগনেসিয়া না লাইম আর সিলিকা? না স্যার, লাইম আর ম্যাগনেসিয়া। তো লাইমটাকে তুমি কিভাবে ডিটারমাইন করবে? যেই স্যার ওইটা লাইমকে শুধুমাত্র লাইম ইয়ে করার জন্য স্যার লা চাপতেলিয়ার অ্যাপারেটাস দিয়ে করবো। আর অটোক্লেভের সাহায্যে তুমি কি করবে? স্যার লাইম আর ম্যাগনেসিয়া বোথ, দুটোই করা যায়। আচ্ছা, ভাইক্যাট অ্যাপারেটাস আমরা কোথায় ইউজ করি গো? স্যার ভাইক্যাট অ্যাপারেটাস হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সিটা জানার জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে সেটিং টাইম দুটো জানার জন্য, ফাইনাল আর ইনিশিয়াল। আচ্ছা, কিভাবে জানা যায় বলো তো? ইনিশিয়াল সেটিং টাইম কি করে জানা যায়? স্যার ইনিশিয়াল সেটিং টাইম স্যার যে আমরা যে 1:3 তে সিমেন্টের মোল্ড ইয়েটা তৈরি করি, মিক্সচারটা সিমেন্ট আর স্যান্ডের, সেটাতে স্যার 30 মিনিটসের মধ্যে আমরা কতটা নিডিলটা কতটা পেনিট্রেট করছে সেটা 30 থেকে 35 বটম থেকে জানা, এই যতটা এইটা পেনিট্রেট করতে পারে সেই ভ্যালুটাই হচ্ছে মানে সেটিং টাইম পড়ে আর কি। আর ফাইনাল সেটিং টাইম? ফাইনাল সেটিং টাইম স্যার আফটার 10 আওয়ার্স আমার ওই মোল্টের ওই ইয়েটাই 10 আওয়ার্স এর পরে শুধু স্যার এটা যদি ইমপ্যাক্ট দেওয়ার ফলে আমার যদি একটা ইমপ্রেশন তৈরি করে তখন মানে ওইটাই হচ্ছে ফাইনাল সেটিং টাইম, যে হার্ড হতে শুরু করে প্লাস্টিক স্টেট থেকে হার্ড স্টেটের দিকে যাচ্ছে আর কি। ওইটাই ইমপ্রেশনের ব্যাপারটা কি বললো, ওটা আরেকটু গুছিয়ে বলো। স্যার ওই মানে অ্যাকচুয়ালি স্যার আমরা ইনিশিয়াল সেটিং টাইমে স্যার একটা নিডিল ব্যবহার করি, কিন্তু ফাইনাল সেটিং টাইমে একটা কলার ব্যবহার করি। ওই কলারের সাহায্যে যখন যদি ইমপ্রেশন তৈরি হয় তাহলে মানে ইমপ্রেশন তৈরি হবে না আর কি, যদি ঠিকঠাক ভাবে ফাইনাল সেটিং টাইমে সেট হয়ে যায় সিমেন্টটা। তাহলে কি ইমপ্রেশন তৈরি হবে না হবে না?
না স্যার, কোনো ইমপ্রেশন তৈরি হবে না কিসের, নিডিলের ইমপ্রেশন তৈরি হবে না, না কলারের? স্যার। টোটাল মানে এটার স্যার কলারটার ইমপ্রেশন, মানে কলারের যে দাগটা পড়ছে ওইটাই ইমপ্রেশনটা হয় আর কি। একটু ক্লিয়ারলি দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা তুমি বলো আমাকে যে বিটুমিনাসের ডাকটিলিটি আমরা কিভাবে মেজারমেন্ট করি? স্যার ডাকটিলিটি তো স্যার তুমি অ্যাপারেটরটার নাম বলো। ব্রিকুয়েট অ্যাপারেটাস। ঠিক আছে। আচ্ছা তুমি বিটুমিনাসের পেনিট্রেশন টেস্ট করেছো কোনোদিনও বা পড়েছো এর সম্বন্ধে? পেনিট্রেশন, হ্যাঁ পেনিট্রেশন টেস্টটা পড়েছি স্যার। হ্যাঁ বলো তো কি এর সম্বন্ধে কি ইনফরমেশন আছে তোমার কাছে? স্যার পেনিট্রেশন টেস্ট হচ্ছে বিটুমিনের যে অ্যাপারেটাস দিয়ে পেনিট্রোমিটার দিয়ে করা হয়। এটাতে স্যার ওই যে অ্যাসেম্বলিটা থাকে, সেই অ্যাসেম্বলিটার ওয়েট হয় 100 গ্রাম। তারপরে স্যার ওই ওটাতে একটা নিডিল থাকে, তো ওইটাতে আমার বিটুমিনের যে মোল্ডে বিটুমিনটা রাখা হয় তার উপরে ওই নিডিলটাকে এনে জাস্ট টাচ করে ছেড়ে দেওয়া হয়। ওইটাতে ওই নিডিলটা যতটা পেনিট্রেট করলো তার ওই ভ্যালুটা ওই 1/10 ইয়েতে প্রকাশ করা হয় ইউনিটে। গুড গুড, সেটাই বাস তার আমি এটাই শুনতে, আর penetration বলতে হবে হয়। না, এটাই আমি শুনতে চেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা আমরা চেন সার্ভের সাহায্যে কি করি? স্যার চেন সার্ভের সাহায্যে স্যার কোন একটা এরিয়াকে আমরা ট্রায়াঙ্গুলেশনে ভাগ করি, দিয়ে পরে তার ঠিক আছে survey টা ঠিক করা আছে। হয়। ফ্লাই লেভেলিং কাকে বলে? স্যার ফ্লাই লেভেলিং হচ্ছে কোন একটা ওয়ার্ক, মানে কোন একটা লেভেলিং ওয়ার্ক করার সময় আমার যদি সেই পজিশনে বা সেই জায়গাতে যদি আমার মানে কোন একটা ওয়ার্ক হয়ে যাওয়ার পরে যে চেক করার জন্য স্যার আমরা ফ্লাই লেভেলিং করে সেই এন্ড আর বিগিনিং থেকে দুটোকে চেক করে নিই আর কি, ফ্লাই লেভেলিং এর সাহায্যে। তোমার পিএসসি তে কত নাম্বার আছে? স্যার ওই 175 এরকম। তোমার ভালো প্রিপারেশন আছে, সেজন্যই তোমার নাম্বার আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? কারণ তোমার টেস্ট ইনস্ট্রুমেন্টগুলোতেই আমি বুঝতে পেরেছি। টেস্ট করেছো কোনোদিনও? কোন কলেজ থেকে পাস করেছো? স্যার আমি দুর্গাপুরে এনএইচআইটি কলেজ থেকে ডিপ্লোমা করি, তারপরে বাঁকুড়া উন্নয়নী থেকে বিটেক করেছি। বাঁকুড়া উন্নয়নীতে মনে হয় তাহলে ইনস্ট্রুমেন্ট আছে নাকি? হ্যাঁ টেস্ট হয়। টেস্ট হয় না? হ্যাঁ টেস্ট তুমি টেস্ট যদি না করো তাহলে কিছুতেই টেস্টের উত্তর মানে পড়া তো সবাই পড়ে কিন্তু মনে রাখা যায় না, ওই ইমাজিনেশনের টেস্ট মনে রাখা যায় না। হুম। আচ্ছা ডিফারেন্সিয়াল লেভেলিং এই সম্বন্ধে কি জানো? স্যার ডিফারেন্সিয়াল লেভেলিং হচ্ছে যখন কোনো দুটো পয়েন্টের মাঝে যদি একটা গ্রেট ডিস্টেন্স অ্যাপার্ট মানে থাকে এবং দুটো পয়েন্টের মাঝে যদি একটা সার্টেন মানে ভার্টিক্যাল ইয়াতে ভ্যারিয়েশন হয়, ভার্টিক্যাল ডিফারেন্স তৈরি হয়, তখন আমার স্যার ডিফারেন্সিয়াল লেভেলিং তৈরি হয়। বা যদি রিডিং আমার চেঞ্জ ইন রিডিং হয়, সেক্ষেত্রে আমার ডিফারেন্সিয়াল লেভেলিং এর ইয়েটা আসে। বেসলাইন কাকে বলে? স্যার বেস লাইন হচ্ছে যে কোনো একটা মানে মেনলি স্যার সার্ভে ওয়ার্কে চেন সার্ভে যে যে আমার যে লংগেস্ট লাইনটা হয় কোনো সার্ভে ফর্ম ওয়ার্কের, এবং যে লাইনটা থেকে আমার সার্ভেটা অ্যাকচুয়ালি মানে শুরু করা হয় আর কি, যে লাইনটাকে বেস করে ধরে সেটাকে বেস লাইন বলা হয় বা ফর্ম ওয়ার্কটা তৈরি করা হয় বলা হয়। আচ্ছা ডাইরেক্ট কন্টুরিং, আচ্ছা কন্টুরিং করেছো কোনো সাইডে? স্যার ওই ইনডাইরেক্টই করেছি, ডাইরেক্টটা করিনি। ইনডাইরেক্ট কন্টুরিং কিভাবে করো? স্যার ইনডাইরেক্ট করে দুভাবে করা, একটা স্কোয়ার মেথড আর একটা হচ্ছে ওই রেক্টেঙ্গেল মেথডে করা হয়। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর জিজ্ঞাসা করার কিছু নেই। যে কটা মক ইন্টারভিউ নেবো তুমি ভালো করে পড়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ অরুণ চক্রবর্তী, দাঁড়াও, তারপরে অরুণ চক্রবর্তী নামে একজন প্রফেসর আছে, ওনার সঙ্গে আমি অনেক কাজ, ওই শিবপুর বি কলেজে, যে শিবপুর বিতে পড়েছে সে জানে। ও শিবপুর অরুণ চক্রবর্তী, ওনার সঙ্গে অনেক কাজ করেছে এক সময়। দাঁড়াও এখানে তোমাদের নামের এই লিস্টে যে এবার অসিত আছো। হ্যাঁ স্যার বলুন। অসিত চেনো অরুণ চক্রবর্তীকে? হ্যাঁ স্যার চিনি স্যার, আরসিসি টিচার। ইসে কয় কংক্রিট ল্যাবটাতে থাকে ও। হ্যাঁ উনি ল্যাবটাই বেশি। হ্যাঁ ল্যাবেই থাকেন উনি, হ্যাঁ হ্যাঁ ওই ওই সুযোগে ওনার সঙ্গে অনেকবার কাজ করেছি আর কি। আচ্ছা তুমি যদি ধরো ভলিউম অফ কংক্রিট, আচ্ছা কখন 4টে স্যাম্পেল কালেক্ট করবে বলো তো? ভলিউম অফ কংক্রিট কত হলে তুমি 4টে স্যাম্পেল কালেক্ট করবে? স্যার ওই
106 15 স্যার 30 থেকে 50 স্যার। ইউনিটটা কি, আমি ইউনিটটা জানার জন্য মূল কোশ্চেনটা করলাম। মিটার কিউ স্যার 30 মিটার থেকে কিউব। স্যার 31 থেকে 50 স্যার। আমি মিটার প্রথমে কিউব। আমি 30 থেকে 50 মিটার কিউব বলতাম, তবে দেখলাম তুমি ইউনিটটা জানো কিনা। আচ্ছা, কিউব স্ট্রেংথ আর সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ ইন্ডিয়াতে কোনটা ইউজ করা হয় জেনারেলি? স্যার কিউব স্ট্রেন্থ স্যার। কিউব স্ট্রেংথ আর সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথের মধ্যে কি রিলেশনশিপ আছে গো? স্যার ওই 0.8 ইনটু স্যার সিলিন্ড্রিক্যাল স্ট্রেন্থ ইকুয়াল টু 0.8 ইনটু কিউব স্ট্রেন্থ স্যার। বা এভাবে বলতে পারো কিউব স্ট্রেংথ ইকুয়ালস টু 1.25 1.23 1.25 আমি 1.25টা দিয়েই মনে রাখি আর কি। হ্যাঁ 0.8টা মনে আছে, ওই জন্য এটা বললাম। ঠিক আছে, একই ব্যাপার হয়, দুটোই একই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা ফ্লো টেবিল টেস্ট কেন করি? ফ্লো টেবিলটা স্যার স্যার শুনেছিলাম কিন্তু সব ভুলে গেছি মুহূর্তে ফ্লোটা। ভিবি টেস্ট কেন করি? স্যার ভিপি স্যার ওই কম্প্যাকশন স্যার মানে ওয়ার্কলোড দেখার জন্য। দেখো, প্রত্যেকেই বলা সিলেবাস তো যেটা দেওয়া আছে দেওয়াই থাকবে, প্রত্যেকদিন একটা মক ইন্টারভিউ সিলেবাস দেবো, কিন্তু টেস্ট কিন্তু আমি ওভারঅল সব জায়গা থেকেই জিজ্ঞাসা করবো, ঠিক আছে? টেস্টগুলো কিন্তু জিজ্ঞাসা করে আসবে, ওয়ার্কলোড দেখার জন্য স্যার। সব কটা টেস্ট দেখে আসবে সব সাবজেক্টের। হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, কংক্রিটের ফ্লুইডিটি বলতে কি বোঝো? ফ্লুইডিটি লিকুইফ্রিকশন কাকে বলে? লিমিট স্টেট অফ কোল্যাপস আর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি, ঠিক আছে? ডিজাইন করতে গেলে তো দুটো প্যারামিটারকেই চেক করাতে হয়। এবার তোমার যদি ডেড লোড, লাইভ লোড আর উইন্ড লোড তিনটেই যদি কনসিডারেশনে আসে, তাহলে লিমিট স্টেট অফ কোল্যাপসের ক্ষেত্রে ফ্যাক্টর কি হবে আর সার্ভিসিবিলিটির ক্ষেত্রে ফ্যাক্টর কি হবে? লিমিট টেস্ট অফ কোলাপসের কাছে 1.2 ইনটু ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড বা আর্থকুইক লোড। আর সার্ভিসের ক্ষেত্রে স্যার আসবে ওটা ডেড লোড কে ইনটু 1 আর লাইভ লোড আর প্লাস মানে আর্থকুইক লোড সাথে ওটা 0.8 গুণ হবে স্যার। আরেকবার বলো তো, আমি সার্ভিসিবিলিটিটা বুঝতে পারলাম না, তুমি কি বলছো? সার্ভিসের ক্ষেত্রে ডেড লোডের ক্ষেত্রে 1 ইনটু ডেড লোড আর প্লাস 0.8 ইনটু প্লাস 0.8 ইনটু লাইভ লোড প্লাস ইমপ্রেস লোড স্যার, এই আর্থকুইক লোড স্যার। বন্ড স্ট্রেংথ কাকে বলে? স্যার বন্ড স্যার এটা ইট ইজ দ্য শেয়ার স্ট্রেংথ বিটুইন দ্য কংক্রিট অ্যান্ড স্টিল, কংক্রিট অ্যান্ড স্টিল সারফেস স্যার। আচ্ছা, প্রিস্ট্রেস কংক্রিট তৈরি করার জন্য দুটো পদ্ধতিতে করা হয়, সেই পদ্ধতি দুটো কি? স্যার একটা প্রি টেনশন আর পোস্ট টেনশন। টেনশন প্রি টেনশনিং বলতে কি বোঝো? স্যার প্রি টেনশন স্যার স্টিলটাকে আগে টেনশন দেওয়া হয় বিফোর কংক্রিটিং স্যার। আর পোস্ট টেনশনের ক্ষেত্রে স্যার ওই কংক্রিটিং হওয়ার সেট হওয়ার পরে টেনশনিং করা স্টিলের স্যার। ক্রিপ কোএফিসিয়েন্ট বলতে কি বোঝো? স্যার ক্রিপ স্ট্রেন বাই ইলাস্টিক স্ট্রেন স্যার। It is a ratio of creep strain by elastic strain. আচ্ছা, ডিটেইলড এস্টিমেট কাকে বলে? স্যার ডিটেল এস্টিমেট স্যার যখন স্যার ডিটেইলটা আমি পড়িয়ে দেবো, আমি পড়িয়েছিলাম ডিটেল এই এস্টিমেটের প্রিলিমিনারি জায়গাগুলো পড়িয়েছি, কিন্তু আমি ডিটেলস এখনো পড়াইনি, আমি আরো একটা ক্লাস করাবো, ওটাতে শেষ করে দেবো। পাইও না স্যার, আমি খুঁজেছি কিন্তু আমরা নোটসে ওই কোশ্চেনটা পাইছি কিন্তু উত্তরটা খুঁজে পাইনি স্যার কোথাও। ঠিক আছে, আমি একটু বাকি আছে তো এস্টিমেট পড়ানো, এস্টিমেটটা শেষ করে দেবো। বাকি আছে এস্টিমেটটা। হ্যাঁ, এস্টিমেটটা আমি শেষ করে দেবো, একবার পড়েছিলাম কথা কিন্তু ভুলে গেছি স্যার, কিন্তু এস্টিমেটটা শেষ করে দেবো, কোনো ব্যাপার না, একদম সোজা। আর এস্টিমেটটাই তো আমরা সারা জীবন করে এলাম আর কি। আচ্ছা, আর্থওয়ার্ক ইন এক্সকাভেশন এর ইউনিট কি হয়, কি ইউনিটে এটাকে মেজারমেন্ট করা হয়? মিটার কিউব স্যার। ডোর উইন্ডো? স্যার ডোর উইন্ডো স্যার নাম্বার স্যার। ডোর উইন্ডো নাম্বারে করা হয়। সাপ্লিমেন্টারি এস্টিমেট কাকে বলে? সাপ্লিমেন্টারি এস্টিমেট তখন করা হয় যখন যদি কোনো মানে এস্টিমেট করার পরে বা আপনার টেন্ডারিং হওয়ার পরে যদি কোনো কোনো আইটেমের যদি রেটটা বেড়ে যায়,
বা যদি আমার 10% ক্রস করে এস্টিমেট, মানে রাফ এস্টিমেটটা যদি আমার অ্যাকচুয়াল এস্টিমেট থেকে 10% ক্রস করে যায়, সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টারি মানে এস্টিমেট ইউজ করি আর কি। মানে মানে টেন্ডার ফাইনাল হওয়ার পরে যদি কোনো আইটেমের রেট বেড়ে যায়, বা স্যার যেমন আমরা অ্যাপ্রক্সিমেট যে এস্টিমেট করছি তার ভ্যালুটা 10% ক্রস, মানে মানে টোটাল ভ্যালু থেকে 10% ক্রস করে যাচ্ছে। তুমি আমাকে বলো তো, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিভাইজড এস্টিমেট অ্যান্ড সাপ্লিমেন্টারি এস্টিমেট? স্যার এটা সরি সরি সরি, যেটা বললাম স্যার এটা রিভাইস এস্টিমেট বললাম স্যার। আর সাপ্লিমেন্টারিটা স্যার যদি কোনো আইটেম মানে নিউলি অ্যাড করা হয়, যেমন মনে করুন স্যার দেখে নেবে বুঝছো, ভালো করে গুছিয়ে বলতে পারছো না, পরের কোশ্চেনটাতে আসি। স্যার সাপ্লিমেন্টারি বলছি স্যার, পারবে ঠিক বলো তাহলে। সাপ্লিমেন্টারি বলছি যদি যদি কোনো আইটেম আছে আগে থেকে, মনে করুন আমার টাইস ছিল একটা আইটেমে, কিন্তু সেখানে আমি মার্বেল ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার একটা নতুন আইটেম অ্যাড করা হচ্ছে, মানে রেটটা চেঞ্জ হচ্ছে, আর সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি এস্টিমেট ইউজ করি স্যার। আর রিভাইজড এস্টিমেট? আর রিভাইস এস্টিমেট যেটা স্যার ওই কোনো আইটেম স্যার টেন্ডারিং হওয়ার পরে কোনো আইটেমের রেট চেঞ্জ হয়েছে স্যার, সেক্ষেত্রে নতুন করে রিভাইজ করা হয় যে এস্টিমেট, সেটা রিভাইজ এস্টিমেট স্যার। আচ্ছা, ডিটেইলড এস্টিমেট কাকে বলে? স্যার ওটাই বলতে এটা ধরলেন না স্যার, ওটা ধরলেন। তোমাকে ডিটেইল এস্টিমেট ধরলাম না, ঠিক আছে ঠিক আছে। ওটা পারিনি বললাম না, ওটাই তো পারিনি কন্টিজেন্সি কত পার্সেন্ট হয়? স্যার এটা 3 to 5% স্যার। কন্টিজেন্সি 3 to 5% হয়। ঠিক বললাম স্যার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। প্লিন্থ এরিয়া কাকে বলে? এই জায়গাগুলো পড়িয়েছিলাম, বেসিক জায়গাগুলো এস্টিমেটের পড়িয়েছি, প্লিন্থ এরিয়া, কার্পেট এরিয়া, এই জায়গাগুলো হচ্ছে। আউটার মানে আউটার টু আউটার লেন্থ অফ দ্য বিল্ডিং উইদাউট প্লিন্থ অফসেট স্যার। প্লিন্থ অফসেট বলতে কি বোঝো? স্যার প্লিন্থ অফসেট স্যার ওই প্লিন্থের আউটসাইডে যেগুলো স্ট্রাকচারগুলো আছে স্যার, প্লিন্থ এরিয়ার। প্লিন্থের আউটসাইডে প্লিন্থ মানে স্যার ওই যেমন বারান্দা কিছু পোর্শন আমরা নিই, মানে কোনো বারান্দা বা ব্যালকনির ক্ষেত্রে আমরা সবটাকে নেই না, বা ওই সানব্রেকারের ক্ষেত্রে যেগুলো আমরা সানব্রেকারটা ওটা প্লিন্থ অফসেট ওটা আমরা ইউজ করি আমি না। ডিটেলে বলেছিলাম, কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়ে ডায়াগ্রাম। সানব্রেকার ছিল স্যার, আর ওই লফট ছিল, লফটটা ইউজ করি না, সানব্রেকার আছে। আর আপনার ওই কোনো মানে এই ডিজাইন মানে আর্কিটেকচারাল ডিজাইন থাকলে সেক্ষেত্রে সেটাকে আমরা ইউজ করি না, যেমন টপে মানে আপনার রূপে ইউজ করি অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওগুলো কনসিডার করি না। আর যদি আমরা ওই আচ্ছা অসিত, সিমেন্টের ধরো টেস্ট তোমাকে বলা হলো করতে, কোন পার্টিকুলার টেস্টটা সবার আগে করা হয়? যেই টেস্টের কনসিস্টেন্সি অফ সিমেন্ট এর সাহায্যে বাকি টেস্টগুলো আমরা ঠিক আছে জানতে ঠিক পারি। আছে ঠিক এটা 0.78 মানে পিআর স্যার, 0.3 স্যার, 0.3 স্যার। কনসিস্টেন্সি অফ সিমেন্ট। অ্যাপারেটারের নাম মনে আছে? স্যার এই ভাইকাটা বাড়ছে স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে অসিত। ওকে। আচ্ছা এরপরে আছে হচ্ছে আশরাফুল হক। আশরাফুল কি প্রথম ইন্টারভিউ দিচ্ছ নাকি আজকে? হ্যাঁ স্যার, আজকে স্যার আর প্রিপারেশনও নেওয়া হয়নি, আমি নেক্সট দিতে দেব। ঠিক আছে ঠিক আছে। তোমার পিএসসি তে নাম্বার কত আছে? স্যার 161। নাম্বার তো ভালো আছে, তাহলে প্রিপারেশন নাও। তোমার তো ওবিসি এ আছে নাকি? শোনা যাচ্ছে না, তুমি কি বলছো? কেটে কেটে স্যার ওবিসি এ আছে তো? হ্যাঁ স্যার, ওবিসি ওবিসি আছে, প্রিপারেশন নাও, তোমার 161 মানে ভালো দিকে র্যাঙ্ক হয়ে যাবে। আচ্ছা অয়ন্তী, তুমি এখনই ক্লাসে এলে তোমাকে একটু পরে ইন্টারভিউ নেব, অনেকে বসে আছে, ওদের আগে নিয়ে নেব। ও ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, অয়ন্তীর পরে আছে ভাস্কর। ভাস্কর দেখে এসেছো? হ্যাঁ দাদা। ভাস্কর, কনসিস্টেন্সি টেস্ট সম্বন্ধে বলো। কনসিস্টেন্সি টেস্ট বলছি দাদা, এটা হচ্ছে সিমেন্টের কনসিস্টেন্সি আমরা বের করি এর সাহায্যে, যে কতটা ওয়াটার কন্টেন্ট হলে সিমেন্টটা ইউজ করা যাবে, ঠিকঠাক কনসিস্টেন্সি দেবে, এটাই ডিটারমাইন করা হয়। এটার জন্য প্রথমে আমরা সিমেন্টের মধ্যে ওয়াটার মিক্স করে বাইকার্স অ্যাপারেটাসের সাহায্যে নিডল একটা থাকে, যেটা হচ্ছে 10 mm ইন্টু 10 mm ডায়ার একটা নিডল হয়,
যেটা আমরা পেনিট্রেট করাই ওর মধ্যে, দেখি যে 5 অব্দি 5 to 7 mm অব্দি পেনিট্রেশন যেখানে হবে সেই ওয়াটার কন্টেন্টটাকে আমরা কনসিস্টেন্সি হিসাবে ধরবো, নর্মাল কনসিস্টেন্সি হিসাবে। পেনিট্রেশন কত হবে? 5 to 7 mm। একটু দেখে নেবে তুমি কোন বইয়ের ভ্যালু বলছো, ঠিক আছে? মানে বটম থেকে 5 to 7 mm। আর টপ থেকে যদি বলা হয়? টপ থেকে এটা 40 into 80 ড্রায়ার এসে থাকে মোল্ডটা, তাহলে ওই 75 এর মতো হবে mm। আচ্ছা, আমি একটু আগে একজনকে বলেছিলাম যে ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম। তো ফাইনাল সেটিং টাইম তুমি কি করে বুঝবে যে একটা, তুমি যখন ফাইনাল সেটিং টাইম টেস্ট শুরু করলে কি করে বুঝবে যে তোমার স্যাম্পেলটা ফাইনাল সেটিং টাইমে পৌঁছে গেছে? এর ভাইকার সেপারেটরের সে তো বুঝলাম, আমি ভাইকের অ্যাপারেটর তো নাম তো জানি, এরপরের প্রসিডিওরটা বলো। প্রসিডিওরটা ওর মধ্যে আমরা নিডলটাতে থাকে, তার উপরে একটা কলার সেট করি, করে আমরা ওই ইসে স্যাম্পলের উপরে সেটাকে ফেলি একটা ডিস্টেন্স থেকে, যেটা যদি কোনো ইমপ্রেশন না পড়ে তাহলে আমরা বলি যে ফাইনালি সেট হয়েছে সিমেন্টটা। না, এ হলো না উত্তর, ঠিক আছে? ইমপ্রেশন কিসের ইমপ্রেশন? নিডিল রয়েছে, অ্যানুলার কলার রয়েছে। হ্যাঁ, কলার সহ যে আমাদের পুরো সেটআপটা থাকবে, কোনো নিডলের ইমপ্রেশন পড়বে না আমাদের। না, হলো না। কলারের ইমপ্রেশন পড়বে না, নিডিলের ইমপ্রেশন পড়বে। আচ্ছা, আনসাউন্ডনেস টেস্ট আমরা কি অ্যাপারেটরের সাহায্যে মেজারমেন্ট করি? সাউন্ডনেস আমরা মেজার করি হচ্ছে লে শাটলের অ্যাপারেটাস আর অটোক্ল্যাভ মেশিনের সাহায্যে। টেস্ট প্রসিডিওরটা বলতে পারবে? ইসেরটা পারবো। লে শাটলের একটা মোল্ড থাকে, 30 mm ডায়ার একটা মোল্ড থাকে, তার উপরে দুটো রড থাকে। এবার আমরা ওর মধ্যে সিমেন্ট পেস্ট ওর মধ্যে মোল্ডটার মধ্যে দিই, দিয়ে ওটাকে হচ্ছে প্রথমে ঠান্ডা জলে রাখা হয়, তারপরে ওটাকে বের করে আবার বয়েল করা হয়। প্রথমে সেটা নেওয়া হবে যে ডিস্টেন্স কত আছে দুটো ইসের মধ্যে, দুটো প্রোবের মধ্যে কত ডিস্টেন্স আছে, পরে আমরা আবার ওটাকে বয়েল করার পরে আবার ঠান্ডা করে আবার ডিস্টেন্সটা নেবো কত, এর মধ্যে যে ডিস্টেন্স গ্যাপটা পাবো সেটাই হচ্ছে সাউন্ডনেস। ওয়ার্কিবিলিটি কাকে বলে? ওয়ার্কিবিলিটি হচ্ছে এই প্রপার্টির সাহায্যে এটা একটা প্রপার্টি যার সাহায্যে বলা যায় কত সহজে কংক্রিটটাকে নিয়ে কাজ করা যাবে। কাজ করা যাবে মানে কি? কাজ করা যাবে প্লেসিং এন্ড কম্প্যাক্টিং করা যাবে। প্লেসিং, হ্যান্ডলিং সহজ হবে, ওটা দিয়ে কম্প্যাকশন সহজ হবে। ওয়ার্কিবিলিটি কি কি টেস্টের সাহায্যে মেজারমেন্ট করি? ওয়ার্কিবিলিটি আমরা মেজার করি স্লাম টেস্টের মাধ্যমে, তারপরে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টের মাধ্যমে, ভিবি কম্প্যাক্টর টেস্টের মাধ্যমে। আচ্ছা, আলট্রাসনিক পালস ভেলোসিটি মিটার, এর সাহায্যে আমরা কি মেজারমেন্ট করি? আলট্রাসনিক পালস ভেলোসিটি মিটারের সাহায্যে আমরা স্ট্রেংথ অফ কংক্রিট মেজার করি, যেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ প্রসেস। আচ্ছা, মেইন সার্ভে লাইন কাকে বলে? মেইন সার্ভে লাইন হচ্ছে সার্ভের হচ্ছে সব থেকে বড় লাইনটা, যেটার উপরে বেস করে আমাদের গোটা সার্ভেটা অপারেট হয়। চেইন সার্ভের প্রিন্সিপাল কি? চেইন সার্ভের প্রিন্সিপাল হলো ট্রায়াঙ্গুলেশন। আচ্ছা, টাই লাইন আর চেক লাইনের মধ্যে পার্থক্য কি আছে? টাই লাইনের সাহায্যে আমরা ইন্টারমিডিয়েট যে ট্রায়াঙ্গেল গুলো তৈরি করি সেগুলো মাপার মানে তৈরি করার জন্য ইউজ করা হয় টাই লাইন গুলো, ইন্টেরিয়র ডিটেলস করার জন্য। আর চেক লাইনের সাহায্যে আমরা সার্ভে যে করলাম যে পয়েন্ট গুলো সেগুলোর অ্যাকুরেসি চেক করা হয়। ঠিক, গুড। আচ্ছা, রেসিপ্রোকাল লেভেলিং এর কাজ কি? রেসিপ্রোকাল লেভেলিং যখন হচ্ছে আমাদের বেঞ্চমার্কটা অনেকটা উপরে থাকবে, আমাদের যেই লাইনের আমরা রিডিউস লেভেল বের করবো পয়েন্টের, সেটা থেকে উপরে থাকবে, তখন আমরা রেসিপ্রোকাল লেভেলিং।
হলো না। একটা সোজা উত্তর বলো। আর উত্তর হয়ে গেল, একবার না বলতে পারলে আর বলার কোনো সুযোগ নেই। বেঞ্চমার্ক কাকে বলে সেটা বলো। বেঞ্চমার্ক হলো ফিক্সড রেফারেন্স পয়েন্ট অফ নন রিডিউসড লেভেল, এগুলোকে আমরা বেঞ্চমার্ক বলি। আচ্ছা, ল্যাটিটিউড আর ডিপারচার, ল্যাটিটিউড কোন অ্যাক্সিসে মেজারমেন্ট করা হয় আর ডিপারচার কোন অ্যাক্সিসে? আমরা হচ্ছে ল্যাটিটিউডটা হচ্ছে এক্স অ্যাক্সিসে মেজার করি আর ডিপারচারটা ওয়াই অ্যাক্সিসে। প্লেন টেবিল সার্ভের প্রিন্সিপাল কি? প্লেন টেবিল সার্ভের প্রিন্সিপাল হচ্ছে প্যারালালিজম। ঠিক আছে, ঠিক আছে ভাস্কর, ওকে। আচ্ছা, ভাস্করের পর আছো বিদ্যুৎ। বিদ্যুৎ তো মোটামুটি দেখে আসো প্রত্যেক দিনই। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বিদ্যুৎ, পড়াশোনা কেমন করছো? চলছে স্যার। তুমি চাকরি কোথাও করো কি? করছিলাম স্যার, ছেড়ে দিয়েছি। ওকে। আচ্ছা, ফ্রিকশনাল লস প্রিস্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে কেন মেজারমেন্ট করা হয়? ফ্রিকশনাল লস স্যার মেজারমেন্ট করা হয় কারণ স্যার স্যার যখন টেন্ডনগুলোকে মানে ফ্রিকশনাল লসটা মেনলি আসে স্যার প্রিস্ট্রেস মানে পোস্ট টেনশন কংক্রিটের ক্ষেত্রে। তো যখন ডাক্টগুলোকে ডাক্টের মধ্যে দিয়ে বারগুলোকে দিয়ে টেন্ডনে লোড দেওয়া হয়, তখন কংক্রিটের সারফেসে যেখানে কার্ভ, যদি একটা কার্ভ ডাক্টের মধ্যে যদি মানে টেন্ডনটাকে দিয়ে থাকি, তাহলে ওই কংক্রিটের সারফেসে ডাক্টের যে সারফেস আছে তাতে যে ফ্রিকশন হয়, তার জন্য লস কিছুটা হয়। মানে পুরোটা টেন্ডনটাকে আমরা লোড দিতে পারি না, তার জন্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা আগে থেকে ক্যালকুলেশন করে সেই লোডটাকে বাদ দিয়ে দিই। বলতে অসুবিধা হচ্ছে কিন্তু বেশ। আচ্ছা, আমাকে বলো তো। জানি কিন্তু বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, পড়িয়েছি কিন্তু ক্লাসে দেখবে। আচ্ছা, রিডাকশন ফ্যাক্টর আমরা কলামে কেন ইউজ করি? রিডাকশন ফ্যাক্টর স্যার এসেন্ট্রিসিটির জন্য যে বেন্ডিং আছে তার জন্য যে এসেন্ট্রিসিটির জন্য বেন্ডিং আছে তার জন্য যে স্ট্রেংথে রিডাকশন ফ্যাক্টরকে এর ভ্যালুটা কি হবে গো? 1.25 minus L effective by 48 into D minimum। এটা কার ক্ষেত্রে হবে? দুটো হয়, একটা 1.25 L effective by 48 B, আরেকটা আছে সেটা। হ্যাঁ, আরেকটা হয় আরেকটা আছে স্যার 1.25 minus L effective by 160 R minimum। কখন কোনটা ইউজ করব? দুটো ক্ষেত্রে একটা হয় স্যার যখন স্ট্যান্ডার্ড রেশিও যখন 50 থেকে কম হবে এবং 12 থেকে বেশি হবে, মানে L effective by D minimum এর ভ্যালু 12 থেকে বেশি হবে, 50 থেকে কম হবে, তখন আমরা এই L effective by D minimum 1.25 minus L effective by 148 D minimum এটা ইউজ করব। আর অন্য ফর্মুলাটা যখন 50 বেশি হয়ে যাবে। 50 বলে কোনো ভ্যালুই নেই এখানে, মানে স্ট্যান্ডার্ড L effective by D minimum এর ভ্যালু যখন 50 বেশি হয়ে যাবে। 50 L effective by D minimum এর ভ্যালু 50 বলে কিছুই নেই, দুটো অন্য ভ্যালু আছে, 12 আর 40 দুটো ভ্যালু আছে। সেটা কিসের ভ্যালু সেটা বলো। আচ্ছা, 12 এর নিচে হলে তখন তো সেটা শর্ট কলাম হবে, ওখানে রিডাকশন। আরে 12 এর উপরে হলে ঠিক আছে, দেখে নেবে, বলতে পারলে না। আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন কাকে বলে? Radius of gyration is the length along the cross section of the column at which the স্যার বলতে পারবো না বুঝছি। ফ্ল্যাট স্ল্যাব কাকে বলে? স্যার যখন স্ল্যাবের মধ্যে বিম থাকে না, শুধুমাত্র মানে স্ল্যাবটাকে যখন ডাইরেক্টলি কলম সাপোর্ট করে, কলম সাপোর্ট দেয়, তখন সেটাকে ফ্ল্যাট স্ল্যাব বলে। কোথায় দেখা যায় ফ্ল্যাট স্ল্যাব? ফ্ল্যাট স্ল্যাব মেনলি স্যার দেখা যায় স্যার ফ্রেম স্ট্রাকচারে কোনো বড় বিল্ডিং হলে সেখানে ফ্ল্যাট স্ল্যাব করা হয়, বা এয়ারপোর্ট বা এই টাইপের জায়গা যেখানে মানে বড় এরিয়ার জন্য স্ল্যাব কাস্টিং করতে হবে, তখন সেখানে ফ্ল্যাট স্ল্যাব দেওয়া হয়। দেখে নেবে, এটাও পড়িয়েছি। আচ্ছা, শেয়ার রেনফোর্সমেন্ট আমরা 3 ভাবে প্রোভাইড করি, ঠিক আছে? সেগুলো মনে আছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, বলো দেখি। একটা স্যার ভার্টিক্যাল স্টিরাপের মাধ্যমে শেয়ার এনফোর্সমেন্ট ভার্টিক্যাল স্টিরাপের মাধ্যমে, একটা ইনক্লাইন স্টিরাপের মাধ্যমে, আর একটা বেন্ট আপ বারের মাধ্যমে। ভার্টিক্যাল স্টিরাপস যখন দিই তখন তার স্পেসিং কত হয়? স্যার ভার্টিক্যাল স্টিরাপের জন্য ম্যাক্সিমাম স্পেসিং হবে 0.75 ডি আর 300 mm, হুইচ এভার ইজ লেস। শিওর? হ্যাঁ স্যার। আর বেন্ট আপ বার আমরা কখন ইউজ করি? বেন্ট আপ বার স্যার, বেন্ট আপ বার আমরা ইউজ করি স্যার ডায়াগোনাল, অ্যাকচুয়ালি স্যার বেন্ট আপ বারটা ইউজ করা ডায়াগোনাল ক্র্যাককে রেজিস্ট্যান্স করার জন্য, আর ডায়াগোনাল ক্র্যাককে রেজিস্ট্যান্স করার জন্য, আর 2 নম্বর হচ্ছে স্যার যে হগিং মোমেন্ট আছে, মানে পজিটিভ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আছে, সেটাকে রেজিস্ট করার জন্য আমরা বেন্ট আপ বার ইউজ করি। আচ্ছা, HYSD বারের 50%। ঠিক আছে, HYSD বারের কি স্পেসিফিক কোনো ইল্ড পয়েন্ট দেখা যায়? না স্যার, দেখা যায় না। সেটা কি করে ডিটারমাইন করতে? HYSD বারে স্যার ইল্ড পয়েন্ট ডিটারমাইন করার জন্য 0.2% প্রুফ স্ট্রেস নেওয়া হয়। কত হয় তার ভ্যালু? স্যার 0.002 স্ট্রেন। ক্রিপ কাকে বলে? Creep is a permanent deformation occur in material due to long term sustainable loading বা dead loading এর জন্য। আচ্ছা, টাফনেস কাকে বলে? Toughness is the property of material due to which material can absorb maximum energy up to fracture, সেটাকে বলা টাফনেস। অথবা এটা একটা মেজার অফ এনার্জি আপ টু ফ্র্যাকচার পয়েন্ট অফ দি, যে মেটেরিয়াল যে টোটাল এনার্জিটা অ্যাবজর্ব করছে সেটাকে বলা টাফনেস। আচ্ছা, মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন কত হওয়া উচিত গো ক্লেই সয়েলের ক্ষেত্রে? ক্লেই সয়েলের ক্ষেত্রে স্যার মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন হবে স্যার 900 mm, মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন। 900 মিলিমিটার? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যান্ডি সয়েল হলো 750 থেকে 750। তুমি আমাকে বলো, তোমাকে একটা কোশ্চেন আমি চিন্তা করছি। আচ্ছা, তুমি ক্রিপ কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো বলো তো। 7 দিনে কত হবে, 28 দিনে কত হবে, আর 1 বছরে কত হবে? 7 দিনে হবে 2.2, 28 দিনে হবে 1.6, আর 1 বছরে হবে স্যার 1.1। আচ্ছা, একটা ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন, এটা বহুবার বহু জায়গায় জিজ্ঞাসা করে। ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশনের ভ্যালুগুলো মনে আছে? হ্যাঁ স্যার। বলো তো। স্যার ফার্স্ট ক্লাস ব্রিক হলে স্যার ওয়াটার অ্যাবজর্পশন লেস দ্যান 20% হবে, লেস দ্যান 20% অফ ড্রাই ওয়েট অফ ব্রিক হবে। আর যদি সেটা সেকেন্ড ক্লাস ব্রিক হয় তাহলে সেটা হবে 20 to 22%, আর যদি থার্ড ক্লাস ব্রিক হয় 22%-এর বেশি হবে। আচ্ছা, কি কি বগি কম্পাউন্ড আছে গো? বগি মধ্যে স্যার মেনলি 4টে বগি কম্পাউন্ড আছে। একটা হলো ট্রাইক্যালসিয়াম সিলিকেট, একটা হলো ডাইক্যালসিয়াম সিলিকেট, একটা হলো অ্যালুমিনিয়াম ফেরাইট, অ্যালুমিনেট। ঠিক আছে বিদ্যুৎ, ওকে। বিদ্যুৎ, পড়ে আসো। পড়া তোমার ভালোই আছে, তোমার খারাপ নেই। তুমি অনেকগুলো মক ইন্টারভিউ দিয়েছো আমার কাছে, ভালো প্রিপারেশন আছে, পড়ে আসো। আচ্ছা, এরপরে আছো, এই ছেলেটাকে আমি চিনি না। আচ্ছা, কে? আচ্ছা, কুণাল ঘোষ। স্যার রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা নিয়ে আমার কনফিউশন আছে, বিভিন্ন জায়গায় 12 আর 40 দুটো আছে। ঠিক আছে, 12 আর 40 দেখবে। এটা আইএস কোডেই আছে। আমাকে কিছুদিন আগে সুব্রত পাঠিয়েছিল, বুঝতে পারছিল না রিডাকশন ফ্যাক্টরটা, আমাকে একটা আইএস কোডের ছবি তুলে পাঠিয়েছিল, ওখান থেকে আমার মনে পড়লো। কি সুব্রত, তাই তো? বলুন না। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আছি। ওটার একবার গ্রুপে দিয়ে দিন। ঠিক আছে, আমি দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, আমি দিয়ে দেবো। আচ্ছা,
কুনাল তুমি আমাকে বলো যে এএসসি মিনিমাম কত হয় কলামের ক্ষেত্রে? এএসসি হুম, এরিয়া এরিয়া এএসসি মানে হচ্ছে স্যার, আপনি বলতে চাইছেন যে টেনসাইল রেনফোর্সমেন্টটা কতখানি প্রোভাইড করতে হবে, তাই তো? মিনিমাম, হ্যাঁ। 0.8% স্যার। 0. দেখো, মূল বক্তব্য হচ্ছে তুমি বললে না 0.8%। 0.8% অফ দ্য গ্রস ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে। স্লেন্ডারনেস রেশিও কাকে বলে? স্যার স্লেন্ডারনেস রেশিও বলতে বোঝায় আমাদের যে এফেক্টিভ লেন্থ আছে তাকে যদি আমরা লিস্ট রেডিয়াস অফ জাইরেশন দিয়ে যদি আমরা ভাগ করি, যে ভ্যালুটা পাওয়া যায় তাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। এটা আরসিসির ক্ষেত্রে হবে নাকি স্টিলের ক্ষেত্রে? স্লেন্ডারনেস রেশিও স্যার দু ক্ষেত্রেই মানে পাওয়া যায়, আরসিসির ক্ষেত্রেও হয়, স্টিলের ক্ষেত্রেও হয়। স্লেন্ডারনেস রেশিও আরসিসির ক্ষেত্রেও হয়, স্টিলের ক্ষেত্রেও হয়, দু ক্ষেত্রেই হয় তুমি বলছো। আচ্ছা, আমি যদি বলি যে স্লেন্ডারনেস রেশিও এল এফেক্টিভ বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, এটা কি ভুল না সঠিক? স্যার এটা আমরা হচ্ছে কলামের ক্ষেত্রে নিয়ে থাকি। কলামের ক্ষেত্রে নিয়ে থাকি। কে হাত তুলছো? অনিন্দি হাত তার তুলো না, তোমাকে যখন কোশ্চেন করবো তখন তুমি উত্তর দেবে, ঠিক আছে? এটা জিনিস চিন্তা করে কোশ্চেনগুলো করছি তো। আচ্ছা, কংক্রিটের কিউব স্ট্রেংথ আমরা কত দিনে করি? স্যার কংক্রিটের কিউব স্ট্রেন্থ আমরা 28 দিনে করে থাকি। অ্যাকচুয়ালি আমরা 28 দিনেরটাই আমরা মানে অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ বলে ধরি। এমনি 3 দিন, 7 দিন এবং 28 দিনে আমাদের কংক্রিটগুলোকে ব্রেক করা হয় এবং 28 দিনে আমাদের আলটিমেট স্ট্রেন্থটাকে ধরা হয়। আচ্ছা, ব্রিকের সিলিকার কাজ কি? স্যার ব্রিকের সিলিকার কাজ আমাদের কোহেশনটাকে এটা মেনটেন করে এবং আমাদের যে ব্রিটেলনেস এটা থাকলে পরে আমাদের কংক্রিটটা ব্রিটেল হয় না এবং কোহেশনটাকে এটা ধরে রাখে ব্রিকে। আচ্ছা, থার্ড ক্লাস ব্রিকের স্ট্রেংথ কত? থার্ড ক্লাস ব্রিকের স্ট্রেংথ স্যার 7.5 নিউটন পার এমএম স্কয়ার। আর যদি কেজি পার সেন্টিমিটারে বলতে তাহলে কি বলতে? স্যার কেজি পার সেন্টিমিটার স্কয়ারে বলতে হতো 75 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, গুড। তোমার নাম্বার কত আছে পিএসসি তে? স্যার 168.34। ভালো আছে নাম্বার। আচ্ছা, ফ্যাট লাইম কাকে বলে? স্যার ফ্যাট লাইম বলতে বোঝায় আমাদের পিওর লাইমস্টোনের থেকে পিওর লাইমস্টোনকে যখন ক্যালসিনেশন করা হয় সেক্ষেত্রে যে লাইমস্টোনটা পাওয়া যায় সেটাকে বলে ফ্যাট লাইম, যেটা আমাদের হোয়াইট ওয়াশিং এর কাজে ব্যবহৃত হয়। স্লেকিং কি জিনিস? স্যার স্লেকিং বলতে বোঝায় যখন আমরা কোনো মানে কুইক লাইমের মধ্যে যখন আমরা জলটাকে অ্যাড করি তখন যে প্রসেসটা হয় সেটাকে বলা হয় স্লেকিং এবং এর ফলে যে লাইমটা তৈরি হয় তাকে বলা হয় স্লেক লাইম। আচ্ছা, একটা জিনিস বলো তো, স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ কত? স্যার স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ হচ্ছে 190 mm, 90 mm এবং 90 mm। ট্র্যাডিশনাল ব্রিকের সাইজ কত? স্যার ট্র্যাডিশনাল ব্রিকের সাইজ হচ্ছে 230 mm, 23 সেন্টিমিটার, 11.5 সেন্টিমিটার এবং 7.6 সেন্টিমিটার। আচ্ছা, ব্রিকের মধ্যে যে বন্ড হয় সেই বন্ড কিভাবে আসে আর কি? স্যার আমাদের যে ব্রিকের মধ্যে বন্ড হয় সেটা আমাদের অ্যালুমিনিয়ার জন্য হয়ে থাকে, যেটা আমাদের প্লাস্টিকটাকে মেনটেন করে। এটার জন্য আমাদের ব্রিকটা মেনটেন থাকে। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমাকে স্লেকিং জিজ্ঞাসা করলাম তাই তো? হ্যাঁ। তুমি লাইমের উত্তরগুলো দিতে পেরেছো, তার মানে তুমি পড়াশোনা করেছো আর কি। আমি জানি যে কোন জায়গাগুলোর উত্তর স্টুডেন্টরা দিতে পারে না, কোন জায়গার উত্তর দিতে পারে। আচ্ছা, একটা জিনিস বলো যে অ্যাক্টিভ আর্থ প্রেশার আর প্যাসিভ আর্থ প্রেশারের মধ্যে কার ভ্যালুটা বেশি এবং কেন? স্যার প্যাসিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে আমার ভ্যালুটা বেশি হয়। এটাও ঠিক আছে, কেন হয়? স্যার কেন হয়, কারণ হচ্ছে আমাদের এখানে যে প্রেশারটাকে আমরা ধরি, আমাদের এক্ষেত্রে প্রেশারটা নেওয়া হয় হচ্ছে টুয়ার্ডস দ্য ব্যাকফিলের দিকে আমরা প্রেশারটা নিই। এক্ষেত্রে আমাদের যে মেজর প্রেশারটা কাজ করে সেটা হচ্ছে হরাইজন্টাল হয়। এক্ষেত্রে আমার
যে টোটাল প্রেশারটা আছে সেটা আমার অ্যাক্টিভ আর্ট প্রেশারের ক্ষেত্রে বেড়ে যায়। না এটা হলো এবং না, স্যার ক্লে একটা এটা ফ্যাক্টর করে। এটা 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 হলো না উত্তর, ঠিক আছে, এটা হলো না। স্যার অ্যানসারটা কি হবে একটু বলে দিন না এখন তো বলা যাবে না, তো বড় উত্তর 10 মিনিট লাগবে এটা বলতে, মক ইন্টারভিউর ব্যাচে আমি অ্যান্সার দিই না। ঠিক আছে। তুমি যদি না পারো আমাকে গ্রুপে জিজ্ঞাসা করো, আমি ভয়েস মেসেজের সাহায্যে উত্তরগুলো দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্রিটিক্যাল ডেপথ অফ এক্সকাভেশন বলতে কি বোঝো? ফর্মুলাটা বলো না আমাকে, জাস্ট কনসেপ্টটা বলো। স্যার ক্রিটিক্যাল ডেপথ বলতে বোঝায় এমন একটা ডেপথ যেখানে মানে এক্সকাভেশন করার পর থেকে সেটা ক্রিটিক্যাল হয়ে যাবে, এবং যেই ডেপথটার পর থেকে মানে আমার সাইড থেকে সয়েলগুলো পড়া শুরু করে, এই ডেপথের পর থেকে, ক্রিটিক্যাল ডেপথের পর থেকে, যেখানে আমার মানে স্ট্রেসটা মানে জিরো থাকে, যে ডেপথ অবধি আমাদের স্ট্রেসটা জিরো থাকে, এবং যার পর থেকে আমাদের সাইড থেকে সয়েলগুলো ফল করা শুরু করে। এর ভ্যালুটা কত হবে? স্যার 4c বাই গামা রুট ওভার অফ কে। 4c বাই গামা রুট ওভার অফ কে, ঠিক আছে, গুড। ক্রিপ বলতে কি বোঝো? স্যার ক্রিপ বলতে বোঝায় হচ্ছে ডিফরমেশন রেসপেক্টিভ টু, তার মানে হচ্ছে স্যার যদি আমরা সাস্টেইনেবল কোনো একটা লোডকে যদি কোনো একটা মেম্বারের উপর রেখে দিই, তাহলে সেটা সময় সাপেক্ষে সেটা একটা প্লাস্টিক ডিফরমেশন ঘটে, যার যেটা মানে কখনো সেই আগের অবস্থায় মানে ফিরতে পারে না, সেই ডিফ্লেকশনটা যদি আমরা সেই লোডটাকে সরিয়ে নিই, সেটাকে বলে ক্রিপ। আচ্ছা, রিল্যাক্সেশন অফ স্টিল টেন্ডন, ঠিক আছে, এর জন্য একটা লস হয়, সেটা বলতে পারবে? আইডিয়া আছে? স্যার মানে কত পার্সেন্ট লস হয় সেটা বলবো? হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট লস হয়? স্যার রিল্যাক্সেশনের জন্য আমার যতদূর মনে পড়ছে 2 to 8% মতো লস হয়, আমি শিওর নই ঠিক। আচ্ছা, প্রি টেনশন আর পোস্ট টেনশন, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে কি কি লস দেখা যায়, লসগুলোর নাম মনে আছে? হ্যাঁ স্যার, লসগুলোর নাম মনে আছে। দুটোর ক্ষেত্রে স্যার আমাদের যে টাইম ডিপেন্ডেন্ট লসগুলো আছে সেগুলো তো সেমই হয়, দুটোর ক্ষেত্রেই হয়, এবং যে প্রি স্ট্রেসের ক্ষেত্রে যে ইমিডিয়েট লস হয় সেগুলো হচ্ছে ইলাস্টিক শর্টেনিং হয় আমাদের নর্মালি মেশের ক্ষেত্রে, প্রি স্ট্রেসের ক্ষেত্রে, এবং পোস্ট স্ট্রেসের ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে ফ্রিকশনাল লস, অ্যাঙ্করেজ, একটা হয় ফ্রিকশনাল লস পোস্ট স্ট্রেসের ক্ষেত্রে, একটা হয় অ্যাঙ্করেজ স্লিপ। এই দুটো হচ্ছে এসের ক্ষেত্রে হয় আমাদের পোস্ট স্ট্রেসের ক্ষেত্রে। হ্যালো। আচ্ছা, কোনো একটা কলামকে তুমি কখন শর্ট কলাম বলবে? স্যার শর্ট কলাম তখনই বলবো যখন আমাদের L/D রেশিওটা যখন 12 থেকে কম হবে, তখন আমরা তাকে শর্ট কলাম বলবো। আর স্টার্ট কখন বলবে? স্যার স্টার্ট বলতে বোঝায় আমাদের স্টার্ট আমার ঠিক মনে পড়ছে না, যতদূর আমার মনে পড়ছে এটা হচ্ছে L/D রেশিওটা যখন 3 এর থেকে কম হবে তখন বোধহয় এটাকে স্টার্ট বলা হয়, বা এটা যখন ইনক্লাইন ভাবে থাকবে, যে কোনো না না, ওই ইনক্লাইন এগুলো বলতে যাবে না। ঠিক আছে, ওকে, তো ভালো প্রিপারেশন আছে। আমি তোমাকে আজকে মনে হয় সেকেন্ড মক ইন্টারভিউ নিলাম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আগের দিন আমার সয়েলটা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছো পায়েল। পায়েল পড়ে এসেছো? পায়েল প্রতিদিন পড়ে আসো না তুমি? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এমনি ঠিক আছে? হ্যাঁ, যথেষ্ট ভালো আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, বললাম একটু স্যার একটা কথা আছে। হ্যাঁ বল, কথা পরে বলো, বুঝছো, গ্রুপে ভয়েস মেসেজের সাহায্যে কথা বলো, আমি উত্তর দেবো সব কথা, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। পায়েল দেখে এসেছো না দেখে আসোনি? স্যার ভালোভাবে দেখা হয়নি। আরে পায়েল কবে থেকে দেখা শুরু করে বলো তো? হ্যাঁ স্যার অফিসে কাজ চলছে একটু বেশি, ওই জন্য হচ্ছে না। তারপর দাদার বিয়ে ছিল আগের উইকটা, ওই জন্য আমি এই উইকে একটা এক্সট্রা ডেট দেবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখো তো একটু কোন সাবজেক্ট গুলো দেখবো? যেগুলো দেওয়া আছে সেই সাবজেক্ট গুলো, নতুন কোনো সাবজেক্ট না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে রাজেশ দাস। রাজেশ, তুমি কবে থেকে পড়ছো আমার কাছে? আমি তোমাকে চিনি না আর কি। ভয়েস শুনতে পারছে কিনা বুঝতে পারছি না। রাজেশ মনে হয় ভয়েস শুনতে পাচ্ছে না। তারপরে আছে রূপকুমার হালদার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তুমি কি আজকে প্রথম মক ইন্টারভিউ দিচ্ছ? হ্যাঁ স্যার। তুমি দেখে এসেছো?
দেখে এসেছি স্যার, মানে পুরোটা স্যার যা যা বলেছিলেন পুরোটা দেখা হয়নি, কিছুটা সার্ভেটাতে কিছুটা দেখা হয়েছে। ঠিক আছে, তোমার কিছু সোজা সোজা DMCK স্যার কিছুটা সার্ভেরই কোশ্চেন করি। বাউডিচ রুল কাকে বলে? বাউডিচ রুলের সাহায্যে স্যার আমরা লঙ্গিটিউড আর ল্যাটিটিউডের ক্ষেত্রে আমরা বাউডিচ রুলটা ব্যবহার করি। বাউডিচ রুল না, এরকম তো বললে চলবে না। ঠিক আছে, কি উত্তর দিচ্ছ এটা? হ্যাঁ, তোমাকে ডিটেলসে বলতে হবে। ডিটেলস এরকম মনে পড়ছে না স্যার, মানে পড়েছি স্যার। ট্রানজিট রুলের সাহায্যে কি করি? ঠিক স্যার, মনে পড়ছে না স্যার ট্রানজিট রুল। আমি এই উইক আরেকটা ডেট দেবো ইন্টারভিউ, ঠিক আছে? সেদিন দাও ইন্টারভিউ, দেখে আসো। নাইলে দেখো, দেখে না এলে তো লাভ নেই। তুমি আমার সঙ্গে যোগাযোগ অনেক পরে করেছো, অনেক ইন্টারভিউ নিয়েছো, অন্তত 40টা ইন্টারভিউ নিয়েছে এক একজনের, যারা প্রথম থেকে পড়ছে। এবার হয় কি, সাধারণ স্টুডেন্টরা প্রথমে রেডি করে না, পরীক্ষা চলে এলে একটা অসুবিধা পড়ে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এই স্যার আমি আছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, রাজেশ শুনতে পাচ্ছ? রাজেশকে আজকে প্রথম ক্লাস করছো নাকি? হ্যাঁ স্যার। তোমাকে কি গ্রুপে অ্যাড করিয়েছি আমি? হ্যাঁ স্যার, অ্যাড করিয়েছি। কি জানি, তোমাকে আমি বুঝতে পারছি না তুমি কে আর কি। যাই হোক, হ্যাঁ স্যার, আমি নতুন জয়েন করেছি। তোমাকে মেসেজ করে দেবে তো আজকে? হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার, আমি জয়েন হয়ে গেছি ব্যাচে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি দেখে এসেছো তো? হ্যাঁ স্যার, মোটামুটি দেখে এসেছি। আচ্ছা, বাউডিচ রুল আর ট্রানজিট রুলের মধ্যে কি পার্থক্য আছে? কখন কোনটা ইউজ করব, কেন ইউজ করব? স্যার বাউন্ডারি রুল হচ্ছে আমরা এখন ক্লোজ টেবারটা যখন ক্লোজ না হয়, যে এররটা দেখা যায়, সেটা আমার লিনিয়ার আর অ্যাঙ্গুলার বোথ মেজারমেন্ট করে আমরা এটা করি। আর ট্রানজিট রুলে স্যার শুধু অ্যাঙ্গুলার মেজারমেন্ট দ্বারা আমরা করি। লাইন অফ কলিমেশন কাকে বলে? স্যার লাইন অফ কলিমেশন হচ্ছে অপটিক্যাল স্কোয়ার থেকে অবজেক্ট গ্লাসের যে কন্টিনিউয়াস লাইনটা চলে গেছে, সেটা অ্যাকচুয়ালি সেটা লাইন অফ সাইড। আর লাইন অফ সাইডটা যখন স্যার হরাইজন্টাল হয়ে যায়, সেটা হচ্ছে লাইন অফ কলিমেশন। ঠিক আছে। কত নাম্বার আছে বিএসসি তে? স্যার আমার আছে 165 পয়েন্ট সামথিং স্যার। ঠিক আছে। আমি দেখো একটা উত্তর শুনলেই বলে দিতে পারি, যে সবাইকে কিন্তু জিজ্ঞাসা করছি না, তোমরা এতজন তো আছো, সবাইকে আমি যাদেরই কিন্তু জিজ্ঞাসা করছি, কারণ যে একটা উত্তর বলবে সেটাই বোঝা যায় যে তার নাম্বার কত আছে। আচ্ছা, রিডিউস লেভেল কাকে বলে? স্যার রিডিউস লেভেল হচ্ছে একটা ভার্টিক্যাল ডিসটেন্স, যেটা আমার ডেটাম সারফেস থেকে যে আমার ভার্টিক্যাল ডিসটেন্সটা, সেটাই হচ্ছে রিডিউস লেভেল। ল্যাটিটিউড এক্স অ্যাক্সিসে হয় না ওয়াই অ্যাক্সিসে হয়? স্যার এক্স অ্যাক্সিসে ল্যাটিটিউড, ওয়াই অ্যাক্সিসে ডিপারচার। আমরা ল্যাটিটিউড আর ডিপারচার কেন ক্যালকুলেশন করি? স্যার আমরা এটা কোনো একটা পয়েন্টের ডাইরেকশনের ইউজ করার জন্য ল্যাটিটিউড ডিপারচারটা আমরা ইউজ করি। আচ্ছা, রিভাইজড এস্টিমেট কাকে বলে? স্যার রিভাইজ এস্টিমেট হচ্ছে যে এস্টিমেটে যে সাংশন এস্টিমেটে 5% এক্সিট করে যায়, এখানে স্যার আমার উইদাউট ম্যাটেরিয়াল ডেভিয়েশন স্ট্রাকচারাল নেচার করা হয় স্যার, যখন হবে এই এস্টিমেটে। আর সাপ্লিমেন্টারি এস্টিমেট এটা হলো না, এটা আরো পয়েন্ট গুছিয়ে বলতে হবে। হ্যাঁ, সাপ্লিমেন্টারি এস্টিমেট স্যার একটা অ্যাডিশনাল ওয়ার্ক যখন অ্যাড করা হয়, যেটা স্ট্রাকচারাল ডেভিয়েশন হয় নেচারের, স্ট্রাকচারাল নেচারের ম্যাটেরিয়ালের টোটাল কস্ট অফ এস্টিমেট, এগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, বা টোটাল কত পার্সেন্টের বেশি গেলে খরচা, সেই জায়গাগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, ওই রিভাইজ এস্টিমেট 5% বললাম স্যার। আর সাপ্লিমেন্টারি এস্টিমেট কত পার্সেন্ট? স্যার সাপ্লিমেন্টারি এস্টিমেটটা স্যার জানা না। এই জন্যই তো বললাম আমি। স্যার রিভাইজ এস্টিমেটের আরেকটা আছে স্যার, অ্যাডমিনিস্ট্রেশন এপি বলে 10% ক্রস করে গেলে করা হয়। ঠিক আছে, ওটা হ্যাঁ, ওটা দরকার নেই। সাপ্লিমেন্টারিটা স্যার জানা না। দেখে নেবে এটা, পড়াবো আমি এস্টিমেট, তোমাদের পড়াবো এস্টিমেট এই মাসেই। দেখা যাক রেজাল্টটা কবে দিচ্ছে। ঠিক আছে,
এই তোমাদের যাদের দিল রেজাল্ট পিএইচ তোমার ইসের মেকানিক্যালের আর ইলেকট্রিক্যালের, ওদের ইন্টারভিউর কোনো ডেট দেয়নি না? না স্যার। তাই বিচ্ছিরি ব্যাপার, ইন্টারভিউর ডেটটা অন্তত দেওয়া উচিত সাথে সাথে। আগের বছর দিয়ে দিয়েছিল, যেদিন রেজাল্ট দেয় সেদিনই ইন্টারভিউর ডেট দিয়েছিল। হ্যাঁ স্যার, ওই বলছে নাকি মেম্বারের প্রবলেম আছে, ওই জন্য নেওয়া হচ্ছে না এখন ইন্টারভিউ। ঝুলিয়ে দিচ্ছে পিএসসি বহুত। অনেক দিন হয়ে গেল স্যার। অনেক দিন। তুমি এখানে এই অনেকে আছে যারা আগের বার, আমি আর নাম নিচ্ছি না আর কি, আগের বার প্রায় 1 ইয়ার হয়ে গেল। হ্যাঁ প্রায় 1 ইয়ার হয়ে গেল। আমিও বিরক্তিত, ইন্টারভিউ ব্যাচটা আমি পড়াতাম না। আমি ভেবেছিলাম 2-3 মাস ম্যাক্সিমাম হবে, এই জন্য কিছু পুরনো স্টুডেন্টের হিসেব রিকোয়েস্টে আমি শুরু করেছিলাম। মানে একদম বিচ্ছিরিভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা হয়ে যাচ্ছে। মানে পরীক্ষা হয়ে যাচ্ছে, রেজাল্ট দিচ্ছে না, রেজাল্ট তারপরে অ্যাডভার্টাইজ হচ্ছে, পরীক্ষা হচ্ছে না। খুব মুশকিল একদম এইভাবে, খুব বিচ্ছিরি অবস্থা, খুব বিচ্ছিরি অবস্থা। মানে কি বলবো আর, সব সময় ছিল। আমরা যখন পাশ করেছি আমাদের সময়ও একই ব্যবস্থা ছিল। তোমাদের তো তাও কয়েকটা পিএসসি হলো পরপর, আমাদের সময় তো পিএসসি হচ্ছিল না। আচ্ছা, কম্বাইন্ড কারেকশনের ফর্মুলাটা মনে আছে? আচ্ছা, কম্বাইন্ড কারেকশন 0.0673 ডি স্কয়ার, ডি হচ্ছে ডিসটেন্স ইন কিলোমিটার। ঠিক আছে। ল্যাপ লেন্থ কাকে বলে? স্যার ল্যাপ লেন্থ হলো যে লেন্থটা স্যার আমার যখন একটা রেইনফোর্সমেন্ট কন্টিনিউয়াস করতে চাই, যেখানে আমার রেইনফোর্সমেন্টের যে একটা লেন্থ থাকে সেটা শেষ হয়ে যায়, তারপর থেকে আমি রেইনফোর্সমেন্টকে কন্টিনিউয়াস করতে চাই, সে ল্যাপ করা হয়, মানে জুড়ে দেওয়া যাকে বলে, এই লেন্থটাকে বলে ল্যাপ লেন্থ। আচ্ছা, আন্ডার রেইনফোর্সড সেকশন কাকে বলে? আন্ডার রেইনফোর্সড সেকশন হচ্ছে সেই সেকশন যেখানে আমার স্টিলের স্ট্রেসটা আগে ক্রস করে। স্টিলের স্ট্রেসটা আগে কাজ করে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, স্ট্রেস স্ট্রেইন কার্ভ, ঠিক আছে, কংক্রিটের ক্ষেত্রে শেপটা কিরকম হবে? স্যার প্যারাবোলিক আর রেক্ট্যাঙ্গুলার। কত পোরশন অবধি প্যারাবোলিক হবে? স্যার 0.002, তারপর স্যার স্ট্রেট লাইন হবে। ম্যাক্সিমাম স্ট্রেইন কতটা নেয়? স্যার 0.0035। 0.0035, ঠিক আছে। আচ্ছা, তুমি অ্যাজাম্পশনগুলো বলতে পারবে? তোমার লিমিট স্টেট অফ কোল্যাপস ইন ফ্লেকচারের বহুবার পিএসসিতে ইন্টারভিউতে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে প্রিভিয়াসলি। স্যার এটা স্যার দেখা হয়নি, কিছুটা কয়েকটা মনে নেই স্যার। আরসিসি ছিল তো, মানে আজকে আরসিসি সয়েল আর এই জায়গাগুলো ছিল। হ্যাঁ, এটা স্যার দেখা হয়নি স্যার। ঠিক আছে স্যার, দেখে নেবো পরে। ঠিক আছে, ওকে রাজেশ। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, অয়ন্তীকে জিজ্ঞাসা করবো। অয়ন্তী অ্যাজাম্পশন, অয়ন্তীকে আগেও মনে হয় জিজ্ঞাসা করেছি এই কোশ্চেনটা, যে তুমি অ্যাজাম্পশনগুলো বলতে পারবে? স্যার কি লিমিট স্টেট অফ কোলাপসের? কোল্যাপসের, হ্যাঁ। আচ্ছা, লিমিট অত কিছু ছাড়ো, অ্যাজাম্পশন দাঁড়াও। লিমিট স্টেট অফ কোল্যাপস কাকে বলে আগে বলো তো? লিমিট স্টেট অফ কোল্যাপস কাকে বলে? আমি অ্যাজাম্পশন দিলাম, দেখি না, আমার ভুল ভাল বেরিয়ে যাবে এখনই। না ঠিক আছে, আর কথা বলতে পারবো না, এটি বলে দাও। হ্যাঁ ঠিক আছে। স্যার লিমিট সেট অফ কোলাপস কাকে বলে? হ্যাঁ, যেটা হচ্ছে মানে লিমিট স্টেট অফ কোলাপস হচ্ছে যেটা, মানে কি বলবো, কলমের মানে মানে কলমের ফেলিওরকে, মানে কোনো একটা স্ট্রাকচারের যে মানে ফেলিওরকে আটকা, স্যার ঠিক মতো বলতে পারবো না। লিমিট স্টেট অফ কোলাপস মানে হচ্ছে মানে একটা স্ট্রাকচারের যে স্ট্রেংথ এন্ড স্টেবিলিটি, মানে সেটাকে বোঝাচ্ছে লিমিট স্টেট অফ কোলাপস। এর অ্যাজাম্পশন গুলো বলো, 4টে অ্যাজাম্পশন বলো। স্যার অ্যাজাম্পশন হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন স্ট্রেন ইন কংক্রিট ইন অ্যাক্সিয়াল কম্প্রেশন হচ্ছে 0.002 হয়। আর আর হচ্ছে স্যার আরেকটা ছিল হচ্ছে স্যার ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন হাইলি কম্প্রেসড এক্সট্রিম ফাইবারের ক্ষেত্রে হয় হচ্ছে 0.0035 - 0.75
সিগমা সিএল। হুম। আর স্যার লিমিট, আর স্যার ম্যাক্সিমাম স্টেন ইন আউটার মোস্ট ফাইবারে হয় হচ্ছে 0.0035। স্যার এই কথাই মনে পড়ছে স্যার। আচ্ছা আর আমাকে একটা জিনিস বলো তো অয়ন্তী, ইন্টারভিউর ব্যাচে আরসিসির কি কি পড়িয়েছি গো? স্যার আরসিসির পড়িয়েছিলেন হচ্ছে কলম পড়িয়েছিলেন। হ্যাঁ তো স্যার দেখে বলতে হবে আমাকে, মানে কি কি পড়িয়েছিলেন। একটু দেখে বলো তো, কারণ যদি ইন্টারভিউ যদি ধর রেজাল্ট তো এর মধ্যেই বেরোবে, যদি দেরি হয় ঠিক আছে তাহলে আরসিসি যে জায়গাগুলো বাকি আছে সবগুলোই আরসিসির পড়িয়ে দেবো। প্রিস্টেজ কাউন্টেড আপনি স্যার আরেকটু করাবেন বলেছিলেন কিন্তু করানো হয়নি আর। কতটা করিয়েছি সেটা একটু দেখাও আমাকে, আমি তো করাতে সব সময় রাজি আছি। কতটা তোমরা যদি কেউই দেখাও না যে কতটা করিয়েছি, যদি বলে থাকি দেখো আমার পক্ষে মনে রাখা সম্ভব না, ঠিক আছে? তোমরা যদি বলো যে এতটা করিয়েছেন, আমার একটা স্পেসিফিক নোট আছে, আমি সেটাকে রিভাইজ করেছি, এর মধ্যে সেখানে কিছু কিছু জায়গা অ্যাডও করেছি যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির জন্য ইন্টারভিউতে দরকার, তাহলে সেই জায়গাগুলো করিয়ে দেবো আর কি। আমাকে নোটটা পাঠাবে তো কতটা করিয়েছি আরসিসি? ঠিক আছে স্যার, বলে দেব। ঠিক আছে। আচ্ছা ডাবলি রেইনফোর্স বিম আমরা কখন ইউজ করি? স্যার ডাবলি রেইনফোর্স বিম যখন আমরা হচ্ছে মানে মানে একটা স্ট্রাকচারের ক্ষেত্রে যখন মোমেন্টটা এক্সিট করে যায়, মানে ডিজাইন মোমেন্ট যখন এক্সিট করে যায়, তখন আমরা ওই মোমেন্টটাকে রেজিস্ট করবার জন্য মানে সেই স্ট্রাকচারের টেনশন এবং কম্প্রেশন দু পার্টেই রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি, তখন সেটাকে ডাবলি রেইনফোর্স বিম বলা হয়ে থাকে। কিংবা বিম মানে কলমের ডেপথ যখন রেস্ট্রিক্টেড থাকে কোন একটা স্ট্রাকচারের, তখন আমরা ডাবলি রেইনফোর্স সেকশন ব্যবহার করে থাকি। আচ্ছা শীট পাইল আর রিটেনিং ওয়ালের মধ্যে পার্থক্য কি আছে? গুপ্তার বইয়ের কোশ্চেন কিন্তু, হ্যাঁ। স্যার শীট পাইলটা সাধারণত মানে কোন একটা শীট পাইল হচ্ছে রিটেনিং ওয়াল হচ্ছে যেমন হচ্ছে আর্থকে রিটেন করে, শীট পাইল হচ্ছে সাধারণত ওয়াটার মানে ওয়াটার রিটেনিং একটা স্ট্রাকচার হিসেবে ইউজ করা হয়ে থাকে। না শীট পাইলও ইয়েকে রিটেন করে, তোমার সয়েলকে রিটেন করে। আচ্ছা স্যার দেখতে হবে, দেখবে যারা দেখবে, হ্যাঁ। ডিএমসি সার্ভে এগুলো দেখেছিলাম স্যার। না সয়েল ছিল তো, সয়েল তো থাকছে আগের দিনে পড়া, এটা তো ছিলই। তোমাকে দাঁড়াও সয়েল থেকে ধরবো আজকে আমি বেশি। আমি দেখিনি, আমি ঠিক আছে। তুমি বিএমসি দেখেছো, সার্ভে দেখেছো, তুমি আমাকে হোমোজিনিয়াস মেটেরিয়াল আর আইসোট্রপিক, দেখো তুমি যেটা দেখে আসবে আমি সেটাই ধরবো, তার কিন্তু নিশ্চয়তা নেই। তুমি আমাকে হোমোজিনিয়াস মেটেরিয়াল আর যা সিলেবাসে যেটা আছে সেটা থেকে আমি ধরবো, এটা তো ঠিক। হোমোজিনিয়াস মেটেরিয়াল আর আইসোট্রপিক মেটেরিয়াল কাকে বলে? হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল হচ্ছে যে ম্যাটেরিয়ালটার ইউনিক কম্পোজিশন থাকে থ্রু আউট, যেটাকে সেপারেট করা যায় না। যেমন একটা মানে পার্লেজি বিস্কুটের ক্ষেত্রে ময়দা চিনি আমরা আলাদা করতে পারবো না ওর থেকে, ময়দা চিনি মানে একটা ইউনিফর্ম কম্পোজিশন থাকে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস। আর আইসোট্রপিক হচ্ছে যে ম্যাটেরিয়ালটার মানে আইডেন্টিক্যাল ভ্যালু থাকে মানে ইন এভরি ডিরেকশন, মানে এক্স ওয়াই জেড তিনটে ডিরেকশনেই হচ্ছে কোন একটা পয়েন্টে যদি মানে এক্স এ থাকে ভেলোসিটি, ওয়াই এ থাকে টেম্পারেচার, আর জেড এ থাকে যদি হচ্ছে প্রেসার, তাহলে অন্য একটা পয়েন্টের ক্ষেত্রেও মানে ওই পার্টিকুলার ভেতর অন্য একটা পয়েন্টের ক্ষেত্রেও এক্স ওয়াই জেড ডিরেকশনে সে একই মানে ভ্যালু মানে শো করবে। দেখো আমি তোমাকে ওই পার্লেজি বিস্কুটের উদাহরণটা আমি দিয়েছিলাম, এবার হ্যাঁ ওই উদাহরণটার পরেও আরো কিছু বলেছিলাম, তুমি উদাহরণটা মনে রেখেছো? তোমাকে বলেছিলাম হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল মানে ইলাস্টিক প্রপার্টি সবকটা ডাইরেকশনে সমান হবে, ঠিক আছে? আর আইসোট্রপিক মানে কোন মেটেরিয়ালের একটা পয়েন্টের তিন ডাইরেকশনে ইলাস্টিক প্রপার্টি সেম হবে, আরেকটা পয়েন্টের সাথে সেই ইলাস্টিক প্রপার্টি মিলতেও পারে নাও মিলতে পারে, ঠিক আছে? ইলাস্টিক প্রপার্টি দিয়ে বলে, উদাহরণ এই দিয়ে বলো না, ঠিক আছে? ইন্টারভিউতে এগুলো ভালো লাগে না শুনতে। আচ্ছা তুমি আমাকে বলো তো টি বিম কাকে বলে? টি বিম কাকে বলে? টি বিম হচ্ছে যেটার যে বিমের মানে নিউট্রাল অ্যাক্সিসটা ফ্লেঞ্চের মধ্যে দিয়ে যায় সেটাকে টি বিম বলে। তুমি আমাকে বলতে পারবে যে আইসোলেটেড টি বিমের ক্ষেত্রে তোমার এফেক্টিভ উইথ অফ ফ্লেঞ্জের ফর্মুলাটা কি হবে? L0/6 + BW + 6DF। আরেকবার বলো।
L0/6 plus BW plus 6DF। আইসোলেটেড টি বিম বলেছি আমি। আইসোলেটেড টিমের এটাই তো মনে আছে, এফেক্টিভ এই হিট, হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো, হ্যাঁ। এটাই তো মনে আছে স্যার, দেখতে হবে স্যার। দেখতে হবে, মনে নেই, ঠিক আছে। আইসোলেটেড টিবি। হাইড্রোলিসিটি কাকে বলে? হাইড্রোলিসিটি হচ্ছে লাইমের একটা প্রপার্টি, মানে যেটা সেট করে আন্ডার ময়েস্ট কন্ডিশন উইদাউট মানে প্রেজেন্স অফ এয়ার, সেটাকেই বলা হচ্ছে হাইড্রোলিসিটি, লাইমের প্রপার্টি। ক্যালসিনেশন কাকে বলে? ক্যালসিনেশন হচ্ছে কুইক লাইমস্টোনটাকে হিট করলে সেখান থেকে আমরা কুইক লাইম পেয়ে থাকি, সেটাকেই বলা হচ্ছে ক্যালকিনেশন। মানে CaCH3 কে হিট করলে আমরা CO পাই, মানে সেটা হচ্ছে হিট করলে হচ্ছে CO2 গ্যাসটার মধ্যে থেকে বেরিয়ে যায়, তখন যে প্রোডাক্টটা পড়ে থাকে সেটা হচ্ছে মানে CaO, এটা কুইক লাইম। এই প্রসেসটাকেই বলে ক্যালকিনেশন। আচ্ছা, হেলিক্যাল রেইনফোর্সমেন্টে লোড ক্যারিং ক্যাপাসিটি কতটা বেশি হয় সার্কুলার রেইনফোর্সমেন্ট থেকে? 5%, ঠিক আছে। আচ্ছা, সার্কুলার কলামের ক্ষেত্রে মিনিমাম কটা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়? 6টা। আর রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে? 4টে। ঠিক আছে, ঠিক আছে অয়ন্তী। আমি এস্টিমেট এগুলো সব দেখেছিলাম। আমি তো বলেছি আমি যা কোশ্চেন করব তোমার পড়ার সাথে মিলতে পারে নাও মিলতে পারে, আমি আমার সিলেবাসে থেকে আমার মতন কোশ্চেন করব। আচ্ছা, এটা কে গো? শাকিউদ্দিন শেখ, তোমাকে আমি চিনি না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তোমাকে আমি চিনি না। আমি প্রথমের দিকে আপনার কাছে যেতাম যখন আপনি যাদবপুরের ওখানে ইয়ে করতেন, তারপরে ওই করোনার ওয়েবটা হলো, তারপরে আর কানেক্ট হয়নি আর কি। ওকে ওকে, তুমি আমাকে ফোন করবে আজকে, আজকে আর ফোন করবে না, আজকে তো 11টা বেজে গেছে, তুমি কালকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে শান্তনুর মক ইন্টারভিউ আমি নেব। তুমি আমার বাড়িতে আসতে নাকি পড়তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আসতাম। আগে তো বাড়িতেই পড়াতাম, আগে তো হ্যাঁ 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 হ্যাঁ। বাড়ির থেকে পড়ানো, কিন্তু তুমি তো বাড়িতে পড়তে, এই অনলাইনে পড়ানোতে কিন্তু স্টুডেন্টদের বেশি শেখানো যায়। অনলাইনে অনেক বেশি শেখানো যায় এবং অনেক ডিটেলে শেখানো যায়, ক্লাসগুলো রেকর্ডিং থাকে, অনেক সুবিধা হয়েছে কিন্তু অনলাইনে। বাড়িতে যখন অনেক সুবিধা, বাড়িতে যখন পড়াতাম বসার জায়গারও অসুবিধা ছিল। হ্যাঁ হ্যাঁ, সে তো ছিলই, বসার জায়গা। বাড়িতে পড়ানো তো অনেক মানে অনলাইনে মানে এই ইয়েটাই মানে স্টুডেন্টদেরও অনেক অনেক সুবিধা হয়েছে, স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউ দিয়ে অনেক সুবিধা। যে পড়াচ্ছে তার তো বাড়ি আর কি আছে, কোনো অসুবিধাই নেই, একই ব্যাপার, কিন্তু স্টুডেন্টের ক্লাসটা রেকর্ডিং পেয়ে যায়, এটা একটা মানে খুব সুবিধা হয়েছে। আচ্ছা, তারপরে শান্তনু বলো, শান্তনু ডিটেল এস্টিমেট কাকে বলে? শান্তনু শুনতে পারছে না নাকি? হ্যালো। হ্যাঁ শান্তনু, ডিটেল এস্টিমেট কাকে বলে? না, শান্তনুর ভয়েস শুনতে পাচ্ছি না, বুঝছো তো? হ্যাঁ স্যার বলুন, আমি শুনতে পাচ্ছি। তুমি উত্তরই দিচ্ছ না, তাহলে আমি কি করে বুঝবো তুমি শুনতে পাচ্ছ কিনা? আমি ডিটেল পাচ্ছি, বলুন। হ্যাঁ, ডিটেল এস্টিমেট কাকে বলে? হ্যাঁ স্যার একটু পরে দিচ্ছি, আমি মানে কোশ্চেন শুনতে পাচ্ছি না মানে ঠিকঠাক করে। ঠিক আছে, তারপরে শিখা আছো? হ্যাঁ স্যার। শিখা, ডিটেল এস্টিমেট কাকে বলে? স্যার ডিটেইলড এস্টিমেট হচ্ছে একটা এমন প্রকার এস্টিমেট যেখানে আমরা প্রত্যেকটা আইটেমের পুরো ডিটেইলসটা তো মানে বলা হয় এই এস্টিমেটটাতে। এটাকে ডিটেইলড এস্টিমেট বলে। সমস্ত কিছু স্পেসিফিকেশন, সমস্ত কিছু ড্রয়িং, সমস্ত কিছু মানে অ্যাভেলেবল থাকে এই এস্টিমেটে। আচ্ছা, রিভাইজড এস্টিমেট বলতে তুমি কি বোঝো? স্যার রিভাইজ এস্টিমেট বলতে বোঝায় যখন আমাদের টেকনিক্যাল স্যাংশন অ্যামাউন্টটা যখন 5% ইনক্রিজ করে যায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল যেটা আছে সেটা যখন 10% ইনক্রিজ করে যায়,
তখন যে একটা ফ্রেশ এস্টিমেট তৈরি করা হয় তাকেই বলা হয় রিভাইজড এস্টিমেট। আচ্ছা, তোমাকে যদি বলা হয় লাইন অফ কলিমেশন আর লাইন অফ সাইটের মধ্যে কি পার্থক্য, কি করে বুঝবে? স্যার লাইন অফ সাইটটাই যখন টোটালি হরাইজন্টাল হয়ে যায় তখন সেটাকে লাইন অফ কলিমেশন বলা হয়। ঠিক আছে, গুড। আচ্ছা, আমি একটু আগে অয়ন্তীকে বললাম, অয়ন্তী পারলো না, পড়ানো জিনিস কিন্তু। আইসোলেটেড টি বিমের ক্ষেত্রে এফেক্টিভ উইথ অফ ফ্লেঞ্জের ফর্মুলাটা কি হবে? স্যার আইসোলেটেড টি বিমের ক্ষেত্রে এফেক্টিভ উইথের ফর্মুলাটা হচ্ছে L0/L0/4 প্লাস বি। না, L0 ডিভাইডেড বাই L0/b প্লাস 4। ঠিক, অল্প একটু ভুল হলো। হ্যাঁ, তারপর সরি L0/L0/b প্লাস 4 প্লাস BW। অয়ন্তী শুনলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সইউ লিমিট কাকে বলে? এক্সইউ লিমিটটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এটাকে এক্সইউ লিমিট হিসেবে দেওয়া হয় লিমিট স্টেট মেথডে। হ্যাঁ, লিমিট স্টেট মেথডেই তো ধরা হয় এটা। আমি আসছি। আচ্ছা, তুমি এক্সইউ লিমিটের ফর্মুলাটা কি গো? স্যার এক্সইউ লিমিটের ফর্মুলাটা হচ্ছে 0.36 FCK ইনটু বি ডিভাইডেড বাই 0.87 ইনটু AST। আরেকবার বলো। 0.36 FCK ইনটু বি ডিভাইডেড বাই 0.87 ইনটু 87 FY বাই AST, FY ইনটু AST। তুমি এতটা মনে রেখেছো। আচ্ছা, তুমি আমাকে বলো যে নিউট্রাল অ্যাক্সিস বা অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, এটা শিখিয়েছিলাম, এটা আরসিসি পড়ানোর সময় আমি বলেছিলাম, কিভাবে ডিটারমাইন করবে? অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে আমরা বলেছিলাম যে টেনশন ইকুয়ালস টু কম্প্রেশন করে। আচ্ছা হ্যাঁ বুঝেছি। টেনশন ইকুয়ালস টু কম্প্রেশন যখন করা হয় তখনই সেটা মানে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসটা বার করা হয়। এটার কম্প্রেশন সাইডটা হয় 0.36 FCK ইনটু বি ইনটু ডি, আর কম্প্রেশন সাইডটা হয় 0.87 ইনটু FY ইনটু ST। আচ্ছা, প্লেন সেকশন বিফোর বেন্ডিং রিমেইনস প্লেন আফটার বেন্ডিং, এটা সম্বন্ধে কি বোঝো এই স্টেটমেন্টটা থেকে? এটা সম্বন্ধে বোঝা যায় যে তাদের স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা লিনিয়ার হবে। হ্যাঁ, স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা লিনিয়ার হবে স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম স্ট্রেইনের ভ্যালু কত হয়? স্যার ম্যাক্সিমাম স্ট্রেনের ভ্যালু আউটার মোস্ট ফাইবার। হ্যাঁ অবশ্যই, আরে আউটার মোস্ট ফাইবারেই তো হবে। হ্যাঁ স্যার 0.0035। 0.0035। আচ্ছা, তুমি বলো রিটেনিং ওয়ালের ক্ষেত্রে, এটা অনেককেই জিজ্ঞাসা করেছি আজকে, অ্যাক্টিভ আর্থ প্রেসারের ভ্যালু বেশি হয় না প্যাসিভ আর্থ প্রেসারের ভ্যালু বেশি হয়? স্যার প্যাসিভ আর্থ প্রেসারের ভ্যালু কেন বেশি হয়? এটা বলতে পারবো না, আমার এটা পড়া নেই আসলে। আমি পড়িয়ে দেবো। আমি কিছু কিছু জিনিস তোমাদের যদি দেখি রেজাল্ট হচ্ছে যেদিনকার পিএসসির ইন্টারভিউ রেজাল্ট দেবে সাথে সাথেই যদি না ডেট দেয় তোমার ইন্টারভিউ, তাহলে কিছু কিছু জায়গা আছে সেগুলো করিয়ে দেবো। কারণ যে জায়গাগুলো প্রথম থেকে স্টুডেন্টদের অসুবিধা থেকেই যাচ্ছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে কি বোঝো? স্যার ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে সেই মানে একটা স্ট্রেংথকে বোঝা যায় যেটার উপর মানে 95% মানে স্ট্রেংথটা 95%-এর বেশি মানে ভ্যালুটা বাড়বে না, তাকেই ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ বলে। আর টার্গেট মিন স্ট্রেংথ বলতে কি বোঝো? Sir, target mean strength is equal to characteristic compressive strength plus 1.65 into standard deviation. গ্রেড যদি হয় M15 তার ক্ষেত্রে তোমার, ছাড়ো এই কোশ্চেনটা পারবে বলতে, তুমি আগে জিজ্ঞাসা করেছি। আচ্ছা, ইল্ট প্ল্যাটিউ কাকে বলে?
প্ল্যাটু বলতে আমরা যখন স্টেনলেস স্টিলের মানে মাইল্ড স্টিলের যখন স্ট্রেস স্ট্রেন কার্ভটাকে মানে কার্ভটার মধ্যে ইল্ড প্ল্যাটু হচ্ছে এমন একটা জোন যেখানে আমরা কোনো স্ট্রেস না দিলেও স্ট্রেনটা মানে নিজের থেকেই ইনক্রিজ হয়, সেই মানে জোনটাকে ইল্ড প্ল্যাটু বলা হয়। আচ্ছা HYSD বারের ক্ষেত্রে বা HYSD বারের ডিসঅ্যাডভান্টেজগুলো বলো মাইল্ড স্টিলের থেকে। আচ্ছা, HYSD বারের ডিসঅ্যাডভান্টেজ, HYSD বারের ডাক্টিলিটিটা কম হয় মাইল্ড স্টিলের তুলনায়। ঠিক। আর HYSD বারের আমরা ইল্ড পয়েন্টটা মানে ডিনোট করতে পারি না, পার্টিকুলারলি ডিনোট করতে পারি না ইল্ড পয়েন্টটা। ঠিক আছে, ডাকলিটাই মেন কারণ, ডাকলিটাই বলতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে শিখা। আচ্ছা আর বাদ বাকি যে কয়জন বাকি আছো তাদের কালকে নেব, ঠিক আছে। কে কিছু বলছো? শান্তনু, হ্যাঁ শান্তনু বলো। শান্তনু কালকে নি তোমারটা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমাদের মক ইন্টারভিউ যাদের আজকে নিতে পারলাম না কালকে 10টা থেকে নেব, ঠিক আছে। দেখি কি হ্যাঁ অসিত বলো। হ্যাঁ বলো। স্যার আমাকে বললেন একটা ডেট দেবেন, ওটা কবে নেবেন স্যার? আমি এই সপ্তাহের শেষের দিকে, তুমি একটু পড়ো, তুমি কালকেও দিতে পারবে না, তুমি এই কয়েক ঘন্টা তুমি কি পড়বে? না 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 সেটা হবে না, ওই জন্য আমি ঠিক আছে, আমি তোমার যাতে উপকার হয়। হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে। অনেকে হ্যাঁ বলো অসিত বলো। হ্যাঁ স্যার ওই প্যাসিভ আর্থ প্রেশারটা বেশি হয় কেন বলবো, একবার ট্রাই করবো কি? হ্যাঁ বলো, হ্যাঁ শুনি। স্যার ওটা একটা অ্যাকচুয়ালি রেশিও, ওটা প্যাসিভ আর্থ প্রেশার রেশিও হলো সিগমা ভি বাই সিগমা এইচ। না না রেশিও কোনো সময় কোনো রেশিও ফেশিও কিছু নেই, রিটেনিং ওয়ালের মুভমেন্টের সাথে জড়িত। দেখি আমি মানে ভার্টিক্যাল স্যার মানে ওখানে তো হরিজন্টাল প্রেশারটা বেশি হয় ভার্টিক্যাল প্রেশার থেকে, ওই যে ওয়েটটা তার থেকে হরিজন্টাল প্রেশারটা বেশি হয়, সেই জন্য স্যার রেশিওটা এক থেকে বেশি হয়। এটা এর পরের দিন বলে দেবো, ঠিক আছে। নেক্সট রোববার তোমাদের সার্ভে পড়াবো তো। আচ্ছা যার যেই জায়গাতে অসুবিধা হবে সার্ভের, ঠিক আছে, আমি নেক্সট পরপর দুটো ক্লাস আমি সার্ভে নেব, সেগুলো আমাকে একটু ইয়ে করবে। হ্যাঁ তারক বলো। হ্যাঁ তারক কালকে মক ইন্টারভিউ দেবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবো স্যার। বলো স্যার আমাদের যে মানে ইন্টারভিউতে অনেকেই স্যার কাজ করে বিল্ডিং রিলেটেড ব্যাপারে, স্যার সেখান থেকে যদি কিছু কোশ্চেন করেন মানে যেগুলো আসে বা প্রিভিয়াস ইয়ারে করেছে এরকম কিছু কোশ্চেন বিল্ডিং এর তাহলে আমাদের একটু হেল্প হতো তাহলে স্যার। দেখো তুমি কি কাজ করেছো, আমি ছেলে তো বিল্ডিং আর রোড নিয়ে কাজ করে। হ্যাঁ রোডের ক্ষেত্রে আমি দেখো বিল্ডিং একটা বলে দাও, ভালো বিল্ডিংটা বলে। ঠিক আছে আমি তাহলে এর উপর একটা কোশ্চেন সেট রেডি করব, ঠিক আছে। হ্যাঁ স্যার এটা মানে আমাদের খুবই দরকার। তুমি আমাকে কালকে ফোন করবে, তুমি আমাকে কালকে একবার দুপুরে ফোন করো তো, কি ধরনের কাজ করো, ঠিক আছে। দুপুরে একবার ফোন করো আমাকে কালকে। ওকে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার ওই ট্রায়াক্সিয়াল টেস্টের ভিডিওটা তো স্যার ইয়েতে দেননি। আরে ভিডিওটা হয়ে গেছে, সেদিনকে গ্রুপে দিনই তো ভিডিওটা। তোমার কোনো কারণে মানে ভিডিওটা আমার ল্যাপটপে হয়ে গেছে, ভাইরাস এফেক্টেড হয়ে গেছে, ওই ভিডিওটা ওপেনই করতে পারলাম না আমি। আমি ট্রাইঅ্যাক্সিল একটা ক্লাস করিয়ে দেবো তোমাদের, এক্সট্রা ডেট দিয়ে ক্লাস করিয়ে দেবো ওটা আমি। আর ওই ভিডিওটা আমি ওপেনই করতে পারলাম না কিছুতেই, এটা আগেও একবার হয়েছিল। ঠিক আছে ওকে, কালকে 10টা থেকে যাদের বাদ বাকি থাকলো। হ্যাঁ